First thing is যখন এসি ভোল্টেজটা তুই অ্যাপ্লাই করছিস, suppose you are applying the AC voltage. So AC voltage once you are applied to an inductor, এটা কি হয়, যত সার্কিটটা এরকম আছে, এখানে একটা সেল আছে আর এখান দিয়ে একটা ইন্ডাক্টর গেছে। তো ইন্ডাকটেন্স হচ্ছে L। তো এটা যদি আইডিয়াল ইন্ডাক্টর হয়, ইফ ইট ইজ অ্যান আইডিয়াল ইন্ডাক্টর, তাহলে এর যে রেজিস্ট্যান্সটা হবে সেই রেজিস্ট্যান্সটা হবে জিরো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ইজ জিরো। তো আমার এইখানে একটা সেল আছে, তা আমার যদি কিরচফস ল, আমরা কি জানি কিরচফস ল হচ্ছে সামেশন অফ ই, একটা ক্লোজ সার্কিটে সামেশন অফ ই হয় জিরো, মানে টোটাল সাম অফ দা পোটেনশিয়ালস বা ইএমএফ যাই থাকুক না কেন। তো অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা হয়, সেই অ্যাপ্লাইড ভোল্টেজটা ইজ ইকুয়াল টু দা সেলফ ইনডিউসড ইএমএফ। সেলফ ইনডিউসড ইএমএফ এর সাথে সমান হয়। তো আমরা এই ভিটাকে, অ্যাপ্লাইড ভোল্টেজটাকে কি দিয়ে লিখতে পারি? সেলফ ইনডিউসড ইএমএফ মানে ই। তো এটার ভ্যালুটা হচ্ছে এল ইনটু ডিআইডিটি। এবার এই জিনিসটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি, দ্যাট ইজ এই ডিআইডিটি ফর্মটা যেটা লিখছি সেটাকে আমরা যদি এলটাকে নিচে নামিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ভি বাই এল। So that means this particular L we are putting downstairs. So ultimately, this is coming down to DIDT. So এই টোটাল পোর্শনটা হয়ে যায় সেক্ষেত্রে D of dt, আর I যেটা থাকে সেই I এর ভ্যালুটা হচ্ছে, মানে এই টোটাল জিনিসটা এই V এর জায়গাটায়, এটা তো DIDT হলো, আর এই V যেটা থাকে সেই V এর জায়গাটা আমরা লিখি V is equal to Vm sin of omega t, কারণ আমরা সেটা জানি। তাহলে এই ভ্যালুটাকে তুমি নিয়ে গিয়ে এখানে বসিয়ে দাও। So once you are putting this value, so it comes down to Vm sin of omega t divided by L, and that is equal to DIDT. এবার এই পোর্শনটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো, দ্যাট মিন্স এটা Vm বাই L আছে, এটা sin omega t আছে, এটাকে dt করলে আর এখানে di করে নিয়ে এই গোটা অংশটাকে ইন্টিগ্রেট করা হলো। সো করা হলে এই অংশটা বেরিয়ে আসবে আমার I, মানে দ্যাট ইজ ক্যাপিটাল I। কারণ এটা স্মল আইও ধরতে পারো, ক্যাপিটাল আইও ধরতে পারো, আমি এটা I ধরলাম। সো Vm and L এটা বাইরে চলে আসবে বিকজ দিস ইজ এ কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেট করলে এটা হয়ে যাবে sin of omega t dt। সো এটা স্কুলের পরীক্ষা দেয় যে sin of omega t dt আছে, এই জিনিসটাকে তুমি ইন্টিগ্রেট করলে এটার ভ্যালুটা হয় Vm L ইনটু এখানে হয়ে যাবে ওমেগা আর cos of omega t। এটাকে ইন্টিগ্রেট করলে তাই হয়। ইন্টিগ্রেট তোরা নিশ্চয়ই শিখে গেছিস এতদিন। সো দিস ইজ দ্য ইন্টিগ্রেশন প্রসেস। এখন এই ইন্টিগ্রেট করলে অবভিয়াসলি এখানে একটা মাইনাস হবে, কারণ sin omega t কে তুই জানিস ইন্টিগ্রেশন অফ sin x dx যদি করা হয় তাহলে এটার ভ্যালু হয় মাইনাস cos x প্লাস c। তো সেমনি ভাবে যদি ইন্টিগ্রেশন অফ sin omega t করা হয় সেটা হবে cos of omega t বাই ওমেগা। এবার এই টোটাল পোর্শনটা দেখলে এই যে প্লাস সি, সরি এটা একটা প্লাস সি হবে, তাহলে এই যে কারেন্টটা এলো, এবার কনস্ট্যান্ট অফ দ্য ইন্টিগ্রেশন এখানে জিরো হবে বিকজ টি এট টি ইজ ইকুয়াল টু জিরো, উই নো দ্যাট আই ইজ ইকুয়াল টু জিরো। তার মানে ভ্যালু অফ সি হয়ে যাবে জিরো। কিরম ভাবে হচ্ছে না, এখানে তুই টি এর ভ্যালু যদি জিরো পুট করিস, গোটাটা এই পার্টিকুলার পোর্শনে টি এর ভ্যালু জিরো পুট করলে ফার্স্টে তোর পুরোটা জিরো হয়ে যাবে। তো এখানে তো টি ইজ ইকুয়াল টু জিরো পুট করলে বেসিক্যালি আই এর ভ্যালু হয়ে যায় Vm বাই ওমেগা ইনটু L, কিন্তু কনস্ট্যান্ট অফ দ্য ইন্টিগ্রেশন এখানে জিরো হয়। এটা মনে রাখার দরকার নেই, জাস্ট এইটুকু মনে রাখ যে কনস্ট্যান্ট অফ দ্য ইন্টিগ্রেশন এখানে জিরো হয়।
সো এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, এই যেহেতু এটা মাইনাস আছে তাহলে পাই বাই ওমেগা টি মাইনাস পাই বাই 2 করতে পারি। দ্যাট মিন্স উই ক্যান রাইট ইট ডাউন ইন দ্য ফর্ম অফ vm by l. Here we can write down sin of omega t minus pi by 2. তো এই পোরশনটা যেটা বেরোলো এই vm by l এটাকে আমরা im লিখতে পারি, and this portion we can write down sin of omega t minus pi by 2. That means এই যে জিনিসটা তুই দেখতে পাচ্ছিস, so this portion we have written as this, মানে cos of omega t টাকে আমরা, কারণ আমরা জানি এটাকে কিভাবে লেখা যায়, এখানে মাইনাস আছে একটা, তাহলে মাইনাস cos of omega t that we can write down in the form of sin of pi by 2 minus omega t minus this. তার মানে এটার মানে cos of omega t আগে মাইনাস, এবার এই মাইনাসটাকে ভিতরে আনলে it becomes sin of omega t minus pi by 2. এই জিনিসটা হয়, সেটাই আমরা এখানে লিখেছি, that we have written. এবার এই যে i is equal to এই যে পোরশনটা বেরোলো, এখানে তোর im মানে কি, im মানে হচ্ছে vm by l, এইটা হচ্ছে im. সো আমি যখন im বলছি তার মানে আমি বলতে যাচ্ছি বেসিক্যালি vm by i l. এই l টা হচ্ছে আমার ইন্ডাকটেন্স, মানে শুধু ইন্ডাক্টর বেস কয়েল আছে, সো বেসিক্যালি দিস ভ্যালু অফ l will be ইন্ডাকটেন্স. এটা হচ্ছে শুধু ইন্ডাক্টরের ভ্যালু, দিস ইজ দ্য ভ্যালু অফ ইন্ডাকটেন্স which we talk about. So this inductance means basically আমরা যেটা লিখে থাকি, so that inductance basically we mention as vm by, এই ইন্ডাকটেন্স এর শুধু ভ্যালুটা যদি নেওয়া যায়, সরি, so that comes down to xl. So this is equal to omega into l. এই জিনিসটা কি, এটা একটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ রিঅ্যাকটেন্স, সো এটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স. So this we used to say as inductive reactance. So this we used to say. তো তোকে যদি এটা গ্রাফটা ড্র করতে বলে, যেরকম ধরনের কোয়েশ্চেন আসে, তাহলে গ্রাফ ড্র করতে বললে সেখানে তুই এইভাবে গ্রাফ ড্র করবি. So this portion you are going to get xl, this portion you are getting frequency, তোর গ্রাফ কিন্তু এরকম আসবে. So that means this is a constant. That means এই অ্যাঙ্গেলটা থিটা, এই থিটার ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি কি না, xl by frequency f. এটা আসবে because that is tan theta. আর এই xl এর ভ্যালু যেটা, সেই xl এর ভ্যালুটাই হচ্ছে ওমেগা l. So this xl value is basically the omega l. তো এটাকে ওমেগা মানে হচ্ছে 2 পাই n, মানে 2 পাই f into l, এইভাবে আমরা লিখতে পারি. দ্যাট ইজ দ্য ভ্যালু অফ l এর সাথে f এর এই ভ্যালুটাকে এই প্রসেসে লেখা যায়. সো আমরা বলতে পারি ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স যেটা আছে, সেই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে এই জিনিসটা, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লিনিয়ারলি ডিপেন্ডেন্ট উইথ দ্য সেলফ ইন্ডাকট্যান্স. সেলফ ইন্ডাকট্যান্সের সাথে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সটা বেসিক্যালি সেম হয়. তো এটার মানে অ্যাকচুয়ালি এটা বলা উচিত না, মানে এটা বলা যায় এইটা হচ্ছে আমার সেলফ ইন্ডাক্ট, এইটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, দিস ইজ ইকুয়াল টু সেলফ ইন্ডাকটেন্স, আর এই যে জিনিসটা আছে xl সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স. অর্থাৎ রেজিস্ট্যান্সে যেমন আমরা লিখি v বাই i ইজ ইকুয়াল টু আমি লিখি r, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স. সো যখন আমি vm বাই im লিখছি, সেই পোরশনটাকে আমরা ইউজ করে থাকি এই জিনিসটাকে, vm বাই im কথাটা লেখার মানে here we are using l, l নয় অ্যাকচুয়ালি xl, সরি, this is xl. So vm by im মানে xl, এই xl টাকে আমরা used to highlight omega into l. This is the way we used to write it down. এইভাবে আমরা জিনিসটাকে লিখে থাকি. This is the way we used to write the entire things. পুরো জিনিসটাকে আমরা এই ফর্মে লিখে থাকি. এই হচ্ছে লেখার স্টাইল. সো এই ফর্মে জিনিসটাকে লিখতে হয়, একটা xl আছে এই সাইডে, একটা f আছে এই সাইডে, l আছে. তাহলে আমার পিওরলি ইন্ডাকটেন্স বেস সার্কিট যদি হয়, তাহলে সেক্ষেত্রে l হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, তার সাথে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়. সো xl এন্ড l কিন্তু এক নয়. xl মিন্স দিস ওয়ান,
আর যখন আমি এল লিখছি তার মানে বেসিক্যালি এল মানে হচ্ছে ফাই বাই আই, এল মানে হচ্ছে বেসিক্যালি ফাই বাই আই। তো দুটো আলাদা, কিন্তু এই জিনিসটার সাথে এই জিনিসটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো দিস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন দিস কাইন্ড অফ গ্রাফ। এবার অনেক সময় এরকম কোয়েশ্চেন্স করতে পারে যে একটা, তোমাকে বোর্ডের কোয়েশ্চেনও দিতে পারে যে একটা যদি ডিসি সার্কিটে আমার একটা ইন্ডাকটেন্স থাকে, মানে ডিসি সার্কিটে এরকম আছে, এটা হচ্ছে ডিসি সার্কিট, আর একটা এসি সার্কিট আছে, এটা হচ্ছে এসি সার্কিট। সো দুটো সার্কিট পাশাপাশি দিল, আফটার দ্যাট দে বলছে যে এইখানে এল এটা কত হবে। তো এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা এল এর ভ্যালুটাকে লিখে থাকি দিস ইজ ইকুয়াল টু ডাইরেক্টলি প্রপোর্শনাল, সো ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 5 বাই আই। সো দিস ইজ দ্য ভ্যালু। বাট এখানে যদি বলা হয় ডিসি সার্কিটে ইন্ডাকটেন্স কত হবে, তাহলে বলবি এল এর ভ্যালু এখানে 0 হয়, বিকজ ইন কেস অফ এ ডিসি সার্কিট তুমি কোনো ফ্লাক্সের চেঞ্জ হবে না, মানে d5 বাই di টা 0 হয়ে যায়, বিকজ ডিসি সার্কিটে স্যার কনস্ট্যান্ট রেট অফ চেঞ্জ অফ কারেন্টটা কনস্ট্যান্ট। এসি তে আপনার কারেন্টটা মানে di dt যদি নট ইকুয়াল টু 0 না হয়, then you cannot find it. di dt is not equal to 0, so that's why এসি তে তুমি সেলফ ইন্ডাকটেন্স পাবে, বাট ডিসি তে পাবে না, বিকজ ডিসি তে কারেন্টটা কনস্ট্যান্ট। সো if you just go by the DC circuit here, di dt is come down to 0. So that's why in this case the inductance value will be equal to 0. কারণ কোনো ফ্লাক্স চেঞ্জ হবে না, যদি কারেন্টের ম্যাগনিটিউডে উইথ রেসপেক্ট টু টাইম কোনো চেঞ্জ না হয়, তাহলে আমার এই ফ্লাক্সটার কোনো চেঞ্জ হবে না, মানে নিউমারেটরে কোনো চেঞ্জ হচ্ছে না, এটা 0, মানে φ2 মাইনাস φ1, মানে L is equal to আমি যদি লিখি φ2 মাইনাস φ1 বাই I, so এই পোরশনটা 0 হয় ডিসি সার্কিটে, দিস বিকাম 0, দ্যাট মিন্স এল এর ভ্যালুটাও সেই জন্য 0 হয়ে যায়। সেই জন্য যখন আমরা একটা ডিসি সার্কিট নিয়ে কাজ করছি তখন আমাদের ইন্ডাকটেন্স বলে কিছু থাকে না, এসি সার্কিটেই খালি ইন্ডাকটেন্সটা পাওয়া যায়। এটা একটা বোর্ড লেভেলের কোয়েশ্চেন্স অনেক সময় দেয়। এবার ড্র করতে বলে ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রামে যেটা আগের দিন দেখিয়েছিলাম যে সবসময় যদি ইন্ডাক্টর বেস সার্কিট হয় তাহলে ভোল্টেজ এগিয়ে থাকে, মানে ভোল্টেজ পজিটিভে থাকে, কারেন্ট নেগেটিভে। সো এইটা যদি ভ্যালু অফ ভোল্টেজ হয়, এটা ভ্যালু অফ কারেন্ট হবে। সো ইন দিস কেস if I just draw these things, আমার এই পোরশনটা হচ্ছে কারেন্টের গ্রাফ, মানে along y axis, আর এই পোরশনটা ভোল্টেজ নেওয়া হচ্ছে, তাহলে এইটুকু পোরশন it comes down to Vm sin of omega t. This portion is Vm sin of omega t, and if this portion, if we consider this coming down to Im sin of omega t minus pi by 2. So this is the value of this. মানে কারেন্ট এটার সাথে যে পিছনে আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, মানে which is pi by 2. তাহলে কারেন্ট কতটা পিছনে আছে না pi by 2 তে আছে। এবার ওয়ান্স এটার সাথে সাথে তোকে এই গ্রাফটাও ড্র করতে হবে, জানতে হবে যে ভি এগিয়ে আছে, এরকম গ্রাফ গেল, আর সেখানে আমার কারেন্ট পিস থেকে স্টার্ট হবে, মানে কারেন্টের গ্রাফটা যাবে এরকম। সো দিস ইজ দ্য ওয়ে দ্য কারেন্ট ডিরেকশন অফ কারেন্ট উইল প্রোগ্রেস। এটা হচ্ছে কারেন্ট মুভ করবে। তো আমার এইখানে যে এই যে কারেন্টটা যে পিছনে স্টার্ট করেছে, এই পোরশনটায় কারেন্ট স্টার্ট করেছে, তার মানে কারেন্টটা আমার কতটা, মানে এই পার্টিকুলার পোরশনে যখন ভোল্টেজ 0 তখন কারেন্ট আমার এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে পাই বাই 2। So that's why you used to say that voltage is leading, or we can say current is lagging by a phase difference of pi by 2. তার মানে লাল রঙের যে কার্ভটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কারেন্টের কার্ভ, আর কালো রঙের যে কার্ভটা দেখা যাচ্ছে দ্যাট ইজ দ্য ভোল্টেজ কার্ভ। সো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কম্পেয়ার করলে উই উইল সি দ্যাট কারেন্ট কিন্তু পিছনে পিছনে যাচ্ছে, ভোল্টেজ এগিয়ে যাচ্ছে। এটা কখন হয়, যখন সার্কিটটা পিওরলি ইন্ডাকটিভ বেস সার্কিট, মানে পুরোটাই ইন্ডাক্টর আছে আর কিছু নেই, এটাকে বলে এল সার্কিট। ঠিক উল্টো ভাবে যখন ক্যাপাসিটর বেস সার্কিট থাকে, মানে যদি এসি ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করছো, এসি ভোল্টেজ ইউ আর অ্যাপ্লাইড টু ক্যাপাসিটর, তার মানে সার্কিটটা কিরকম হবে না, এই সার্কিটে একটা সেল আছে এসি সার্কিট, এখানে খালি একটা ক্যাপাসিটর আছে আর কিছু নেই। এইরকম ধরনের সার্কিটে
আমরা নরমালি কি লিখে থাকি v is equal to q by c লিখি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে v এর ভ্যালু কারশফস ল দিয়ে q by c এর ভ্যালুটা আসবে বেসিক্যালি এটার মানে v, তার মানে vm sin of omega t, কারণ v is equal to q by c and v means this, so we can say these things. এবার এখান থেকে q is equal to আমরা লিখতে পারি vm into c into sin of omega t। এটা হচ্ছে চার্জ কতটা ডেলিভার করছে একটা ক্যাপাসিটর সার্কিট। সো এই দুটো ইকুয়েশনকে ইকুইপোর্টেন্ট করলে আমরা জানি চার্জ মানে হচ্ছে i, যেটা সেটা হচ্ছে dq dt, মানে চার্জ পার ইউনিট টাইম আমরা dq dt লিখতে পারি। সো হিয়ার উই ক্যান সে দিস থিংস, এই i is equal i into dt is equal to dq। এবার এই টোটালটা লেখার পর এটাকে এবারে ইন্টিগ্রেট করতে হবে। সো ইন্টিগ্রেট করলে i dt dq যেটা তুমি পাচ্ছ, সো এই i এর ভ্যালুটা যেটা, সেই i এর ভ্যালুটা dq dt যেটা পাচ্ছ সেটাকে তুমি এইভাবে লিখতে পারো, this value you can write down c into vm into omega into cos of omega t। এটা কিভাবে আসে না, i এর ভ্যালুটা আমরা জানি বেসিক্যালি i is equal to vm by l into sin of omega t। তো এই পোরশনের ভ্যালুটাকে আমি এখানে পুট করলাম, তারপরে ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করলে কি হবে না, vm বেরিয়ে এলো, তলায় ছিল l, ওটা বেরিয়ে এলো। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমরা যদি q is equal to cv, তার মানে dq dt কে আমরা এখানে করছি, স্যার এখানে i কে করা যাবে না, মানে dq dt কে করছি, তো i এর ভ্যালুটা হচ্ছে এইটা। সো হোয়াট এক্স্যাক্টলি ইউ ইউজ টু ডু ওভার হিয়ার না, এই পোরশনে এটাকে এইখানে বসানো হয়, মানে ব্যাপারটা কিভাবে আসছে দেখা যায়। স্যার সি এর যে ভ্যালুটা, সি এর ভ্যালুটা আমরা লিখতে পারি সি ইন্টু, মানে চার্জটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। সো যখনই আমি এই ফর্মে লিখতে পাচ্ছি, তার মানে ডিকিউ ডিটি এই পোরশনে যখন আমি ইন্টিগ্রেট করব তখন জিনিসটা কিরকম আসছে দেখা যায়। সাপোজ এখান থেকে আমি দেখাচ্ছি আই ইন্টু ডিটি আর এখানে ডিকিউ, এবার এটাকে ইন্টিগ্রেট করছি। সো ইন্টিগ্রেট করলে এই সাইডে এসে যাবে কিউ, তো এই কিউ এর যে ভ্যালুটা, দ্যাট মিন্স দ্য ভ্যালু অফ দিস কিউ ইজ ইকুয়াল টু দিস ভ্যালু। সো ইউ জাস্ট পুট দিস ভ্যালু ওভার হিয়ার। সো সেটা পুট করে দিলে এটার ভ্যালু আসে c into vm into sin of omega t, this value will come। আর এখানে ইন্টিগ্রেশন অফ i dt আছে, সো আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ i dt মানে i টাকে আমি ইন্টিগ্রেট করেছি। সো এটা যেহেতু dq by dt ফর্মে আছে, i is equal to this one, so that is equal to, we can write down these things। so আমি i into dt এধারে করেছি আর dq কে করেছি, তার মানে q is equal to this much we have got। এবার এই যে সি ভিএম এইটা আছে, সো এই ভিএম এর জায়গাটাতে আমরা কি করছি না, আমি যদি রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করি, সো আই উইল গেট দ্য কারেন্ট। তো আমরা সেক্ষেত্রে ওইখান থেকে সাইন অফ ওমেগা টি যেটা আছে, এই সাইন অফ ওমেগা টিটাকে আমি এবার ইন্টিগ্রেট করব। সো আলটিমেটলি কত হবে না, এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করব, কারণ ডিকিউ করলে কিউ আসে, কিউ করলে এইটা আসে। এবার এই টোটাল জিনিসটা থেকে আমরা কস অফ ওমেগা টি পাবো। এটা কি করে পাওয়া যায় না, ফার্স্ট থিং আবার আমি দেখাচ্ছি যে i ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিকিউ ডিটি, আর এই ডিকিউ ডিটির যে কিউ পোরশনটা আছে সেই পোরশনটাকে ইন্টিগ্রেট করে আমরা ওই জায়গাটাতে আসবো। সো কিউ এর ভ্যালুটা বেসিক্যালি আমি লিখি ভি সাইন ওমেগা টি, মানে এটাকে ডিফারেন্সিয়েট করব, মানে ডিডিটি অফ ভিএম, ইন্টিগ্রেশনটা আপাতত বন্ধ রাখ এইখানটা, নাহলে বুঝতে অসুবিধা হবে। এখানে লিখে দে ভিএম সি সাইন অফ ওমেগা টি। এবার এই ভিএম এন্ড সি এই দুটো কনস্ট্যান্ট, এই দুটো বাইরে বেরিয়ে এলো। সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু ভিএম আর সি, আর এখানে হলো ডিডিটি অফ সাইন অফ ওমেগা টি। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে ফিগারটা যেটা আসে, এখানে ভ্যালুটা ছিল i, তাহলে ইট কাম ডাউনস টু ভিএম সিএম এন্ড হিয়ার ইট উইল বি ওমেগা ইনটু cos অফ ওমেগা টি। এই জিনিসটা আসে ভ্যালু অফ i। তাহলে আমার ছিল i ডিকিউ ডিটি, i মানে ডিকিউ ডিটি, কিউ এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি, দিস ওয়ান ইজ দ্য ভ্যালু অফ কিউ। তো এই কিউ এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা এখানে প্লেস করেছি। সো ইউ হ্যাভ গট দিস থিংস। তারপরে আমরা ভিএমসি টাকে বার করে নিচ্ছি ডিডিটি অফ সাইন অফ ওমেগা টি। সো আমরা পুরো এই জিনিসটা পেয়ে গেলাম।
এবার এটা পাওয়ার পর আমরা কি লিখতে পারি না, এই যে ভিএমসি ওমেগা টি টোটাল জিনিসটা পাচ্ছি, এখানে এই কস অফ ওমেগা টিটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি সাইন অফ ওমেগা টি প্লাস π/2, মানে π/2 প্লাস ওমেগা টি। এটা কারণটা হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ইজ পজিটিভ, তাহলে এই ফর্মে আমরা লিখতে পারি। আর এই যে এইটা পড়ে থাকলো, তাতে একটা সি আছে আর একটা ওমেগা আছে, একটা ভিএম আছে। তো এই ওমেগা সি যে পোর্শনটা আছে, এই ওমেগা ইনটু সি, এইটাকে আমরা লিখতে পারি 1/xl xc, সরি xc। এই জিনিসটাকে বলা হয় ক্যাপাসিটেটিভ রিঅ্যাকটেন্স। ক্যাপাসিটেটিভ রিঅ্যাকটেন্স এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে এই টোটাল জিনিসটায় Vm/xc, this come down to this much, এটা আসছে, so that is equal to I। তো এইভাবে আমরা টোটাল জিনিসটা পেলাম। So when we get these things, তার মানে x এর ভ্যালুটা কত আসছে? x এর ভ্যালুটা হয়েছে এইখান থেকে, x এর ভ্যালু হচ্ছে 1 into ওমেগা into c। তার মানে তিনটে সার্কিটকে যদি আমি আলাদা আলাদা ভাবে দেখি, তাহলে একটা সার্কিট, সাপোজ একটা এসি সার্কিট আছে, তাতে একটা রেজিস্ট্যান্স আছে, শুধু রেজিস্ট্যান্স। আর একটা এসি সার্কিট আছে, তাতে শুধু ইন্ডাক্টর আছে। আর আরেকটা এসি সার্কিট আছে, তাতে শুধু ক্যাপাসিটর আছে। সো এটা সি, এটার এল, এটার আর। যখন এই সার্কিটটাকে দেখানো হচ্ছে তখন এর রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, আর এল যেটা দেখানো হচ্ছে সেইটা হচ্ছে ইন্ডাকটেন্স। তাহলে এর যে ক্যাপাসিটেটিভ রিঅ্যাকটেন্স সেটা হচ্ছে ক্যাপাসিটি বলছি ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স। যখন আমি আর বলছি তখন সেটাকে আমি বলছি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। দিস ইজ কল্ড ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। আর যখন আমি সি বলছি, মানে এক্সসি বলছি, তখন সেটাকে আমি বলছি, এটাকে বলে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, রিঅ্যাকটেন্স, সরি নট রেজিস্ট্যান্স, দিস উই সে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। আর এক্সসি যেটা, মানে এক্স সাফিক্স সি যেটা, সেটাকে বলে ক্যাপাসিটেটিভ রিঅ্যাকটেন্স। বিহেভিয়ারটা কিন্তু একই হয়, কিন্তু জিনিসটা এইভাবে দেওয়া থাকে। এবার যখন এই ধরনের সার্কিট তুমি কাজ করাচ্ছ, সো এট দ্যাট পার্টিকুলার টাইম ইউ উইল সি যে এই পার্টিকুলার সার্কিটে তোমার ফেজার ডায়াগ্রাম যখন ড্র করবে, ফেজার ডায়াগ্রামটা এরকম ফর্মে হয়, মানে এই সাইড দিয়ে তোমার যদি ভি যায়, তো কারেন্ট তোমার সেক্ষেত্রে এগিয়ে থাকবে। দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, আর এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স পাচ্ছ, এই ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে তোমার Im ইনটু সাইন অফ ওমেগা টি প্লাস π/2। আর এই টোটাল যে ডিস্টেন্সটা তুমি দেখতে পাচ্ছ, সো দিস ডিস্টেন্স ইজ কামিং ডাউন টু দিস ওয়ান উইল বি ইকুয়াল টু Vm সাইন অফ ওমেগা টি। তাহলে কতটা কারেন্ট এগিয়ে থাকলো না, এখান থেকে এতটা হচ্ছে π/2। সো ইউ ক্যান সে π/2 কে এগিয়ে থাকলো, এটা হচ্ছে কারেন্ট, আর এটা হচ্ছে ভোল্টেজ। এটা ভোল্টেজের গ্রাফ, এটা কারেন্টের গ্রাফ। সো ইফ এনিবডি আস্ক ইন দ্য স্কুল বা বোর্ড লেভেল এক্সামও দেয়, তুমি এই ফেজার ডায়াগ্রাম দিয়ে বলো এটা কি ধরনের সার্কিট, তুমি দেখবে কারেন্ট এগিয়ে আছে স্যার, ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে আছে। আপনি যদি অ্যান্টি ক্লকওয়াইজে নেন, তাহলে এখান থেকে এইটুকু আপনার ভোল্টেজ, বাট এখান থেকে এতটা আপনার কারেন্ট। কারেন্ট এগিয়ে আছে, কতটা এগিয়ে আছে স্যার? π/2 কারেন্ট এগিয়ে আছে। তার মানে কে লিড করছে স্যার এই সার্কিটে? I is leading, I is leading compared to B। তাহলে এটা কি ধরনের সার্কিট যেখানে আই লিড করছে? স্যার ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্ট, মানে ক্যাপাসিটর, আর এটা এসি সার্কিটে ক্যাপাসিটর দেয়া আছে, এসি ভোল্টেজ অ্যাপ্লাইড টু এ ক্যাপাসিটর। যদি সার্কিটটা স্যার এরকম হতো, ভোল্টেজ এদিকে আছে, কারেন্ট এদিকে আছে, মানে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কিন্তু এধারে আই, এধারে ভি, এই পোর্শনটা যে ডিস্টেন্সটা আপনি দেখাচ্ছেন সেই পার্টিকুলারে এই অংশটা মানে নেগেটিভ, মানে here we can say that Im sin of omega t minus π/2, minus π/2 মানে এটা পিছনের দিকে, মানে ক্লকওয়াইজে π/2 আসছে, তাহলে উপরের পোর্শনটা হচ্ছে Vm sin omega t।
সো এই সার্কিটটা কি ধরনের সার্কিট? যদি ফেজার ডায়াগ্রাম এরকম হয় তখন তুমি বলবে যে সার্কিটটা এইটা, দ্যাট মিনস এটা হচ্ছে স্যার ইন্ডাক্টর বেস সার্কিট। একমাত্র ইন্ডাক্টর বেস সার্কিটই ভোল্টেজ এগিয়ে থাকবে যদি শুধু ইন্ডাক্টর থাকে। এখানে ক্যাপাসিটর আছে, সেম আছে। এবার যদি সার্কিটটা এরকম হতো স্যার, এরকম আছে, এখানে আর আছে, এখানে ভি আছে, এখানে আই আছে, এরকম যদি হতো, এখানে ভি আছে, এখানে আই আছে। সো ইন দ্যাট কেস ইউ ক্যান সে ইন দ্য এসি ভোল্টেজ স্যার এটা শুধু রেজিস্ট্যান্স আছে, আর কিচ্ছু নেই। কারণ এখানে আপনার রেজিস্ট্যান্সের সাথে ভি এবং আইটা ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে আই আর ভি এর মধ্যে বেসিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে ঠিকই, কিন্তু এটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে ভি আর আইটা কনভার্জ করে যাবে বেসিক্যালি, কারণ আপনার 90 ডিগ্রি মানে রেজিস্ট্যান্সের সাথে ভি, রেজিস্ট্যান্স ইজ কনস্ট্যান্ট। সো এই পার্টিকুলার পোর্শনে এই ধরনের সার্কিটকে আমরা বলে থাকি পিওর রেজিস্ট্যান্স সার্কিট। তো তিনটের ফেজার ডায়াগ্রাম এরকম ভাবে নাও করতে হয়, এবং এই ধরনের সার্কিটে যদি পিওর ক্যাপাসিটর বেস সার্কিট থাকে, মানে এই সার্কিটে গ্রাফটা এরকম হয় যে ভোল্টেজ যাবে পরে পরে, পিছনে পিছনে ভোল্টেজ আসছে, আর স্যার কারেন্টটা আগে স্টার্ট হয়েছে, দ্যাট মিনস কারেন্টের মধ্যে ভোল্টেজের যে পাই মানে ডিফারেন্স যেটা, সেই ডিফারেন্সটা থাকবে পাই বাই। সো ইউ ক্যান সে ফ্রম হিয়ার দ্য কারেন্ট হ্যাজ স্টার্টেড, এরকম হবে এরকম। সো এই যেটা পয়েন্ট, এটা হচ্ছে কারেন্ট, তার মানে দেখা যাচ্ছে কারেন্টটা ভোল্টেজের থেকে পাই বাই 2 এগিয়ে আছে। সো দিস ইজ দ্য, সো আই ইজ লিডিং কম্পেয়ার্ড টু ভোল্টেজ বাই পাই বাই 2. So these are the ways by which you should understand যে সার্কিটের ফেজার ডায়াগ্রাম দেখে বুঝতে পারবে এই সার্কিটটা কোন ধরনের সার্কিট, যে মানে এটা ক্যাপাসিটর আছে নাকি ইন্ডাক্টর আছে না শুধু রেজিস্ট্যান্স আছে। তো এইটুকুই তোমাদের মোটামুটি। আর যদি পাওয়ার বার করতে বলে, অনেক সময় এক্সিটা বার করতে দেয়, ক্যাপাসিটেটিভ রেজিস্ট্যান্স, মানে ক্যাপাসিটেটিভ রেজিস্ট্যান্স কথাটার মানে হচ্ছে যে রেজিস্ট্যান্সটা ক্যাপাসিটর প্রোভাইড করছে সার্কিট। Inductive resistance, this word means the resistance offered by the inductor in that particular circuit. শুধু রেজিস্টার থাকলে তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ইন এ পার্টিকুলার সার্কিট। তো এই তিনটে টাইপের সার্কিটই আমরা মরলেস দেখতে পাই। এটা একটা, এবার মিক্স আপ হবে, মানে আরসি সার্কিট, এলসি সার্কিট, সেগুলো আমরা মিক্স আপ করি। সো নরমালি এইভাবে আমরা দেখতে পাই। এবং ফ্রিকোয়েন্সি যদি একটা জিনিস মাথায় রাখবে, যে যখন গ্রাফ বিটুইন ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্টেন্স এন্ড ক্যাপাসিটেন্স, অনেক সময় বলে ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্টেন্স এন্ড ক্যাপাসিটেন্স এর মধ্যে যে গ্রাফটা আসছে, সেই দুটোর মানে কিপিং দ্য সোর্সেস অফ ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, তাহলে এই গ্রাফটা কিরকম হবে। সো অলওয়েজ রিমেম্বার দিস গ্রাফ উইল বি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। মানে আমি বলতে চাইছি ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্টেন্স, এটার মানে হচ্ছে XC, এটাকে লেখা হবে 1 by omega C, and second one is capacitance. তো যদি বলা হয় এটা ক্যাপাসিটেন্স এর মানে কি, ক্যাপাসিটেন্স এর মানে C, তাহলে C আর ওমেগা C এর মধ্যে গ্রাফ কিরকম হবে? তো ইউ উইল সে দ্যাট দিস উইল বি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, মানে এরকম টাইপের গ্রাফ। সো দিস গ্রাফ ইজ কল্ড রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই ধরনের কোয়েশ্চেন এবছর বোর্ডে দিয়েছিল, যে দুটোর মধ্যে বেসিক্যালি গ্রাফটা কিরকম হবে। যদি আমি ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্টেন্স মানে কি, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, কে প্রোভাইড করছে? ক্যাপাসিটর প্রোভাইড করছে। কাকে প্রোভাইড করছে? সার্কিটে। দ্যাট মিন্স ক্যাপাসিটেন্স থাকার জন্য, মানে একটা ক্যাপাসিটর থাকার জন্য সার্কিট একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করে। That resistance is called capacitative resistance, which is given by this way, omega into C. আর যদি পিওর ক্যাপাসিটেন্স থাকে, শুধু এই ক্যাপাসিটেন্স, তার কাজটা কি? তার কাজ হচ্ছে টু ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জ, মানে কতটা চার্জ হোল্ড করবে সেটা ক্যাপাসিটেন্স ডিটারমাইন করে। তো দুটোর মধ্যে যদি বলে এই দুটোর মধ্যে গ্রাফ কিরকম হবে, সি আর এক্সি এর মধ্যে, বলবে এই গ্রাফটা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আরেকটা জিনিস, যদি এই জিনিসটা মনে রাখা উচিত যে এক্সি আর রেজিস্ট্যান্স এই দুটোর মধ্যে বেসিক্যালি তুমি যদি ডাইমেনশন দেখো, তাহলে এই দুটোর কিন্তু সেম ডাইমেনশন, বিকজ দুটোরই ওহম আসে। এটা অনেকে জানেন, এটা মাথায় রাখা উচিত যে এক্সি এবং এই দুটোরই বেসিক্যালি ডাইমেনশন সেম। সো ডাইমেনশন অফ এক্সি এন্ড দ্য রেজিস্ট্যান্স দুটোরই ডাইমেনশন বেসিক্যালি সেম হয়। সো ইট হ্যাজ এ সেম ডাইমেনশন।
আর থার্ড থিং, যদি ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস, যদি এফ টা বাড়ে, তাহলে এক্সসি যেটা আছে সেটা কিন্তু কমবে। সো এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখা উচিত। এবার নেক্সট কোয়েশ্চেন, তোমাকে এরকম একটা কোয়েশ্চেন বললো যে ভাই তুই বল, তোকে একটা ডিসি সার্কিট দিয়ে দিলাম। ডিসি সার্কিট মানে সেলটা চেঞ্জ হয়ে গেল। এবার বোর্ডে এই টাইপের কোয়েশ্চেন করতে পারে, এনসিআরটি এক্সাম্পলারে আছে যে এটা একটা সি, এটা একটা ই, এটা কি সার্কিট? এটা হচ্ছে ডিসি সার্কিট। কি করে বুঝলে? স্যার নেচার অফ দ্য সেল থেকে বুঝলাম এটা একটা ডিসি সার্কিট, বিকজ হিয়ার দ্য ক্যাপাসিটর ইজ সি, হিয়ার দ্য ইএমএফ ইজ ই, সো ইটস এ ডিসি সার্কিট। এবার এই যে ডিসি সার্কিটটা তুমি দেখছো, তোমাকে বলা হলো যে ফাইন্ড দ্য ক্যাপাসিটেটিভ রিঅ্যাকট্যান্স, মানে এই সার্কিটে আমরা জানি যদি সার্কিটটা এরকম থাকে, this is a basically DC circuit and this is a basically AC circuit. তো ডিসি সার্কিট যখন আমরা কাজ করছি তখন আমার ক্যাপাসিটেন্সটা we can hold by this way, এটা C। তো এখানে আমি XC টাকে কি দিয়ে ডিনোট করি না, ওমেগা ইনটু C দিই। This is called capacitative reactance. This is called capacitative reactance, মানে যে রেজিস্ট্যান্সটা ক্যাপাসিটর প্রোভাইড করছে। বাট যদি আজকে ডিসি সার্কিট হয়, তাহলে সেই ডিসি সার্কিটে আমি ক্যাপাসিটেটিভ রেজিস্ট্যান্সটা কত হতে পারে, এরকম টাইপের কোয়েশ্চেন্স তোমাকে দেওয়া হলো যে যদি ডিসি সার্কিট হয়। সো তখন তুমি এটা বলতে পারো যে আমার বেসিক্যালি এই পার্টিকুলার কোয়েশ্চেনের দিকে তাকালে দেখা যাবে যে আমি যদি ক্যাপাসিটেন্স নিয়ে কাজ করছি, সেখানে তোমার চার্জের গল্পটা আসছে, তাহলে কোনো ইএমএফ ইনডিউসড হবে না লুপের মধ্যে, ইভেন দো দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ স্পেস চেঞ্জিং, কিন্তু কোনো ইএমএফ কিন্তু ইনডিউসড হবে না। কারণ ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড ইন স্পেস ইজ চেঞ্জিং, বাট দেয়ার ইজ, মানে দিস ইজ বিকজ নো ফ্লাক্স ইজ লিঙ্কড উইথ দ্য কয়েল। স্যার এখানে কয়েলের সাথে কোনো ফ্লাক্স নেই, তাহলে কোনো ইএমএফ ইনডিউসড হবে না, মানে আমার ইন দ্যাট কেস আমার ক্যাপাসিটেটিভ রিঅ্যাকট্যান্স যদি বার করতে বলে, তাহলে ক্যাপাসিটেটিভ রিঅ্যাকট্যান্সটা কিন্তু জিরো হয়ে যায়। সো হিয়ার বেসিক্যালি দ্য ভ্যালু অফ এক্সসি উইল বি জিরো। তার কারণ হচ্ছে নো ইএমএফ উইল বি প্রডিউসড, নো ইএমএফ উইল বি প্রডিউসড, কোনো ইএমএফ এখানে প্রডিউসড হবে না। কেন হবে না? যদি ফ্লাক্স চেঞ্জ হয় তাহলে তো ইএমএফ হওয়ার উচিত। হ্যাঁ উচিত ঠিকই, এখানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না তা না, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, বাট দিস ইজ ফ্লাক্স চেঞ্জ ইজ নট লিঙ্কড উইথ দ্য কয়েল, মানে আমার এখানে যে কয়েলটা থাকছে তার সাথে লিঙ্ক নয়। তো ফ্লাক্স চেঞ্জ ইফ ইট ইজ নট লিঙ্কড উইথ দ্য কয়েল, ফ্লাক্স চেঞ্জ হলেও আমার কোনো, কারণ এখানে আমার কোনো কয়েল নেই, সো ফ্লাক্স চেঞ্জ যদি হয়েও থাকে that hardly makes any change into the EMF, তো আমার কোনো ইনডিউসড EMF জেনারেট হচ্ছে না। ইনডিউসড EMF জেনারেট যদি না হয় তাহলে আমার XC টা জিরোই থাকবে। এই হয়ে গেল মোটামুটি আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ দিস। এবার আরেকটা জিনিস জানা উচিত এসি সার্কিটে, সেটা হচ্ছে আমরা যখন ক্যাপাসিটর ইউজ করছি, ধরা যাক এই ক্যাপাসিটরটা এরকম আছে, এটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, আর এটা একটা এসি সার্কিট আছে, দিস ইজ দ্য ওয়ে এসি সার্কিট। তো আমার চার্জটা এদিকে যাচ্ছে, মানে এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। সাপোজ আমি কারেন্টটাকে এইদিকে মুভ করিছি, so this is the direction the current is moving into the clockwise direction, so here the current is progressing into the clockwise direction। আর আরেকটাতে আমি এরকম একটা ক্যাপাসিটর নিয়েছি প্লাস কিউ মাইনাস কিউ, এখানে এই আমার সেল আছে, এখানে কারেন্টটাকে আমি যদি মাইনাসে মানে অ্যান্টি ক্লকওয়াইজ করাই, সো এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এনার্জি ইজ অ্যাবজর্বড ফ্রম দ্য সোর্স ডিউরিং দ্য কোয়ার্টার সাইকেল অফ এ ক্যাপাসিটর। সবসময় জানবে এই যে জিনিসটা হয় তাতে এনার্জিটা তোমার অ্যাবজর্ব হয়, সো এনার্জি ইজ অ্যাবজর্বড। In case of AC তে এনার্জি অ্যাবজর্বড ইন দ্য কোয়ার্টার সাইকেল, মানে চারটে সাইকেল হয় টোটাল, তুমি সারাউন্ডিংসটা দেখো চারটে সাইকেল হবে 90 90 90 90, চারটে সাইকেল। So energy is absorbed in the quarter cycle. So if it is absorbed in the quarter cycle as the capacitor is changed, কারণ প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে,
So as the current and voltage for the capacitor both positive, so এই ক্ষেত্রে আমরা কি করি যে এখানে কারেন্ট যেটা যাচ্ছে সেটা পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে, ক্যাপাসিটরও তাই আছে, সো এখানে আমরা পাওয়ার যেটা ডেভেলপ করে, so we can say that energy absorbed in the quarter cycles as capacitor is changed, so we can say that PC মানে P পাওয়ার যেটা জেনারেট করছে is equal to BC into I, and that will be positive, মানে পাওয়ারটা পজিটিভ হয়। whereas যখন ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো, এটা ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজে আমার পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়, সো পাওয়ারটা নেগেটিভ মানে here we can say BC into I, তার মানে এখানে পাওয়ারটা হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে দেখতে হবে একটা ক্যাপাসিটর সার্কিট আছে এসি তে, সেক্ষেত্রে কখন পাওয়ারটা নেগেটিভ কখন পাওয়ারটা পজিটিভ হচ্ছে। তো এই ধরনের কোয়েশ্চেন্স অনেক সময় বোর্ডে দিয়ে থাকে। এবার নিতেও এরকম কোয়েশ্চেন আসে, ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, ধরো এরকম টাইপের কোয়েশ্চেন দিল, একটা সার্কিট দিয়ে দিয়েছে, তাতে একটা কয়েল আছে আর এখানে একটা বাল্ব আছে, তো বাল্বের তো একটা রেজিস্ট্যান্স আছে আর এটা ইন্ডাক্টর আছে, তোমাকে এটা এসি লাইনের সাথে জোড়া হয়েছে। এবার ওরা কোয়েশ্চেন করেছে একটা আয়রন কোর কয়েল ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য ইলেকট্রিক বাল্ব, সো দিস ইজ অ্যান ইলেকট্রিক বাল্ব which is placed in series, এটা সিরিজে রাখা হয়েছে একটা ইন্ডাক্টরের সাথে, so this is an inductor, that means this particular inductor is in series combination with the bulb, so বাল্বের সাথে এই পার্টিকুলার এই দুটো বেসিক্যালি সিরিজ কম্বিনেশনে আছে, একটা ইএমএফ আছে এসি লাইনের সাথে এসি সোর্সের সাথে অ্যাটাচড করা আছে, so this has been attached with the AC source, there is an inductor, there is an electric bulb, both are connected in series, এটা series connection আছে, so if these two are in series connection and if it is connected with the AC source, now what they have mentioned that as the iron piece is taken out of the coil, how will the brightness of the bulb, ever কি করছে না with the AC source as shown in the figure, তাহলে একটা আয়রন কয়েল কোর আছে, এইটা হচ্ছে আয়রন কয়েল কোর, তাহলে আয়রন কয়েল কোর হচ্ছে ইন্ডাক্টরটা আর এটা হচ্ছে বাল্ব, দুটোকে সিরিজ কানেকশন আছে। এবার বললো কি this one you have taken outside, এই জিনিসটাকে তুমি বাইরে বের করে দিলে, মানে সার্কিটটা এখান থেকে এটা মুছে দিলে, that means this circuit becomes like this, এই সার্কিটটাকে তুমি এরকম বানিয়ে দিলে, so this is the way you have drawn this circuit, যখন তুমি এরকম করে দিচ্ছ মানে this is your AC source, এবার এই বাল্বটা কি আগের থেকে ব্রাইট হবে না হবে না, দেখো যখন নরমালি কি হয় as the iron rod is taken out of the coil, তাহলে সেলফ ইন্ডাকটেন্স কমে যাবে, কারণ আগে ছিল এখন থাকবে না, তার মানে সেলফ ইন্ডাকটেন্সটা বেসিক্যালি কমে যায় যখন ওটা বার করছে, সো যখনই সেলফ ইন্ডাকটেন্সটা কমে যাচ্ছে তাহলে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট কি হয় কমে যাবে, ওভারঅল ইম্পিডেন্স কমে যাবে। এবার ইম্পিডেন্স ব্যাপারটা কি সেটা আমরা দেখে নেব, সো ইম্পিডেন্সটা যদি কমে যায় তার মানে কি হচ্ছে কারেন্ট বেড়ে, তাহলে পাওয়ার কনজাম্পশন যেটা বাল্বের বেড়ে যাবে, সো পাওয়ার কনজাম্পশন ইনক্রিজেস, তাহলে গ্লোটা বেশি করবে, সো পাওয়ার কনজাম্পশন অফ দ্য বাল্ব উইল ইনক্রিজ। এই ইম্পিডেন্স ফান্ডাটা হচ্ছে যে টোটাল যতটা রেজিস্ট্যান্স অফার করছে, ধরো আই, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখে থাকি আর স্কয়ার প্লাস এটা লিখি এক্সসি মাইনাস এক্সএল, এইটার হোল স্কয়ার, সো এটা হচ্ছে ডিফারেন্স ইন, এটাও একটা রিঅ্যাকট্যান্স মানে এটাও একটা রেজিস্ট্যান্স ডিফারেন্স আর এটাও একটা রেজিস্ট্যান্স, সো এই জিনিসটাকে আমরা লিখে থাকি দিস উই সে ইম্পিডেন্স, এইটাকে বলে ইম্পিডেন্স। ইম্পিডেন্স মানে টোটাল যতটা রেজিস্ট্যান্স অফার করছে, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর মানে ক্যাপাসিটেন্সের জন্য যে রেজিস্ট্যান্সটা আর ইন্ডাক্টরের জন্য রেজিস্ট্যান্স, তিনটে মিলিয়ে যতটা রেজিস্ট্যান্স অফার করছে দ্যাট উইল গে ইম্পিডেন্স, এইটাকে একসাথে বলে ইম্পিডেন্স। সো দিস ইজ দ্য ওয়ে উই ইউজ টু রিপ্রেজেন্ট, এই হচ্ছে রিপ্রেজেন্ট করা স্টাইল। তো এই হলো গিয়ে আমাদের নর্মাল সার্কিট। এবার আমরা যখন এসি ভোল্টেজ যখন অ্যাপ্লাই করছো,
Suppose you are applying AC voltage to a series LCR circuit. এই সময় কি হয়? So you are applying the AC voltage to an LCR circuit, মানে যেখানে L আছে, C আছে, R আছে। কিরকম? সার্কিটের একটা রাফ ডায়াগ্রাম করা যাক। এটা একটা সেল আছে, আর এই পার্টিকুলার সেলে দেখা যাচ্ছে এখানে একটা R আছে, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স। এখানে একটা কয়েল আছে, দ্যাট ইজ দ্য ইম্পিডেন্স। তো এখানে আমার একটা L আছে, আর এখানে একটা ক্যাপাসিটর আছে। সো দ্যাট মিন্স এই যে সার্কিটের আমি যদি এই পয়েন্টগুলো নিই, সো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে সেটা অ্যাকচুয়ালি VR, মানে পোটেনশিয়াল ডিফারেন্স বিকজ অফ দ্য রেজিস্ট্যান্স। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ দ্য VL, এন্ড দিস পয়েন্ট টু দিস পয়েন্ট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ VC। অর্থাৎ একটা সার্কিটে তিনটে আছে এবং তিনটে সিরিজে আছে। তো আমার কারেন্ট তো সেম যাচ্ছে স্যার, এখান দিয়ে যা কারেন্ট যাবে তিনটের মধ্যে দিয়েই তো সেম কারেন্ট যাবে, কিন্তু তিনটের মধ্যে দিয়ে কি একসাথে কারেন্ট যেতে পারে বা কি হতে পারে এসি সার্কিট? সো এখানে আমরা কি করি, যখন ফার্স্ট আমরা বার করার চেষ্টা করছি, ধরো আমার ভিসিটা বার করব, তো ফার্স্ট আমি ভিআর বার করতে চাইছি। ভিআর মানে আমার পোটেনশিয়াল ডিফারেন্স এইটা কত। তো এখানে আমি লিখবো, আমার যদি আই কারেন্ট যায় তাহলে আমি লিখবো আই ইনটু আর। সো দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 1। এবার আমি ভিএলটা বার করতে চাইছি। ভিএল মানে হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আছে। তো এটা লিখবো আই ইনটু আর, তাহলে আই ইনটু এক্সএল। সো আই ইনটু এক্সএল। সো দ্যাট ইজ মাই ইকুয়েশন নাম্বার 2। এক্সএল মানে হচ্ছে যতটা রেজিস্ট্যান্স প্রোভাইড করছে ওই ইন্ডাক্টরটা, তাকে মাল্টিপ্লাই করো কারেন্ট দিয়ে, তাহলে পোটেনশিয়াল ডেটা পাবো। আর লাস্টেরটা লিখবো ভিসি, দ্যাট উই রাইট ডাউন আই ইনটু এক্সসি। সো দ্যাট ইজ বেসিক্যালি ইকুয়েশন নাম্বার 3। তিনটের আমি পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে গেলাম। সো এবার প্রত্যেকটার ভ্যালু যদি আমি পুট করি, তাহলে এখান থেকে এই ভ্যালুটা আসবে বেসিক্যালি আই বাই এক্সসি আছে, তার মানে ওমেগা ইনটু সি। আর এখানে আই এক্সএল আছে, তাহলে আই বাই এটা হয়ে যাবে ওমেগা ইনটু সি। তো এটা হবে ওমেগা ইনটু এল, সরি ওমেগা ইনটু এল। সো আই ইনটু ওমেগা ইনটু এল, দ্যাট ইজ বেসিক্যালি ফর এক্সএল, এন্ড হিয়ার এক্সসি এর জন্য হবে আই বাই ওমেগা ইনটু সি। সো দ্যাট উই গেট ভিসি। তো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি আলাদা আলাদা করে বার করে ফেলি। এবার ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের মধ্যে কতটা ফেজ ডিফারেন্স হতে পারে সেটা দেখার চেষ্টা করা যায়। কিরকম? ফার্স্টে আমি ক্যাপাসিটরের গ্রাফটা ড্র করে দেখি যে ক্যাপাসিটরের গ্রাফ সবসময় কারেন্ট এগিয়ে থাকবে। সো কারেন্ট যদি এখানে থাকে, ক্যাপাসিটরে এখানে হচ্ছে আমার ভিসি পোটেনশিয়ালের সাথে কারেন্ট। আর এই সাইডে আমরা জানি যদি ইন্ডাক্টরের গ্রাফ হয় তাহলে পোটেনশিয়াল এগিয়ে থাকে, মানে দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি। দেখো এই কার্ভটা তোমরা আলাদা করে ড্র করেছিলে। কিরকম? যখন তুমি শুধু ভিএল সার্কিট নিয়েছিলে তখন গ্রাফটা এরকম ভাবে আমি একটু আগে দেখিয়েছিলাম যে এটা যদি ভিএল হয়, এটা যদি আই হয়, সো পোটেনশিয়াল এগিয়ে আছে বাই পাই বাই 2। দিস ইজ ফর এল সার্কিট। এল সার্কিট মানে সার্কিটে শুধু এল আছে, আর কিছু নেই। শুধু সার্কিটে যদি সি থাকে, তার যে গ্রাফটা সেটা আমরা দেখিয়েছিলাম আইটা এগিয়ে আছে পোটেনশিয়ালের থেকে, তার মানে এটা যদি আমার ভিসি হয়, এইটা হবে আমার আই। সো দিস ইজ 90 ডিগ্রি, মানে কারেন্ট ইজ লিডিং ওভার হিয়ার। এখানে কারেন্ট লিড করছে 90 ডিগ্রি, আর এখানে পোটেনশিয়াল লিড করছে, কারেন্ট ল্যাগ করছে বাই পাই বাই। এবার এই দুটো কার্ভকে কম্বাইন করে দাও, কারণ তোমার সার্কিটটা হচ্ছে এল সি আর, মানে আর থাকবে এল সিও থাকবে। তো আর এর সাথে আমরা জানি পোটেনশিয়াল আর কারেন্টের মধ্যে কোনো রকম ডিফারেন্স থাকবে না। সো ইন দ্যাট কেস এইখানে দুটোকে যদি মার্চ করে দেওয়া যায়, সো ইট লুক লাইক দিস। এই ধরনের সার্কিটটা দেখতে হবে। সো দিস লুক লাইক দিস। তাহলে এখানে দেখা যাচ্ছে পোটেনশিয়াল, এখানে পোটেনশিয়ালটা লিড করছে, উপরের পোরশনে পোটেনশিয়াল লিডিং, আর এই পোরশনে পোটেনশিয়াল ইজ ল্যাগিং। সো হিয়ার দ্য পোটেনশিয়াল ইজ ল্যাগিং, কারণ পোটেনশিয়াল পিছনে আছে, এখানে পোটেনশিয়াল এগিয়ে আছে কারেন্টের থেকে। তাহলে এখানে কেউ যদি বলে যে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত, তুমি বলবে পাই হচ্ছে ফেজ ডিফারেন্স।
because this angle is basically pi. তো পাইটা হচ্ছে তোমার phase difference. So you can say pi is basically the phase difference. And this is the phase difference between in a particular circuit যেখানে কিনা L আছে, C আছে, R আছে। কারণ R এর সাথে বেসিক্যালি পোটেনশিয়াল এবং কারেন্টের কোনো phase difference হয় না। এটাতে পোটেনশিয়াল এগিয়ে থাকে কারেন্টের থেকে π/2, এখানে পোটেনশিয়াল পিছিয়ে থাকে কারেন্টের থেকে π/2। সো ইফ ইউ ডু ইট, তো দুটোর মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্সটা আসছে মানে ফেজ ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পাই। এবার তোমার যদি ভিটা বার করতে বলে যে এই পুরো সার্কিটে তোমাকে কেউ বললো তাহলে তুমি ভিটা বার করো, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, অর্থাৎ এখান থেকে স্টার্ট করে এই সাইড দিয়ে গিয়ে এতটা। সাপোজ দিস পয়েন্ট ইজ এ, দিস পয়েন্ট ইজ বি, তাহলে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত? সে ধরনের ক্ষেত্রে তুমি বলবে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা যেটা, সেটা যদি আমরা ভি ধরে নিই, মানে এই দুটো পয়েন্টের মধ্যে, সো এই ভিটাকে, যেহেতু এটা এসি সার্কিট, তাহলে এটাকে আমরা বার করি ভি আর স্কোয়ার, আর এখানে লিখি ভিসি মাইনাস বিএলএস স্কোয়ার। সো দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স উই ক্যান। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আসছে? ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আইআর, তাহলে আইআর এর হোল স্কোয়ার, আর ভিসি মানে হচ্ছে আই ইন্টু এক্সসি, তাহলে আই ইন্টু এক্সসি লিখলাম, আর এখানে ভি মানে হচ্ছে আই ইন্টু এক্সএল, লিখে তার স্কোয়ার করে দিলাম। সো আইটা বার করে নিলাম বোথ সাইড থেকে, এখানে আই স্কোয়ার হবে, এখানে একটা আই স্কোয়ার, তো আইটা বার করে নিলাম, তাহলে ইট কাম ডাউন টু আর স্কোয়ার প্লাস এক্সসি মাইনাস এক্সএল স্কোয়ার, এইভাবে জিনিসটা আসে, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু বি। এই জিনিসটার ভ্যালু হচ্ছে বি। তো আমি যদি আইটাকে তলায় বসিয়ে দিই, মানে ভি বাই আই, তাহলে এটা কি হয়? একটা রেজিস্ট্যান্স হয়। এই রেজিস্ট্যান্সটাকে আমরা রেজিস্ট্যান্স বলছি না, এটাকে বলি ইম্পিডেন্স। তো তোমায় যদি স্কুলের পরীক্ষায় কোশ্চেন দেয় যে ইম্পিডেন্স কাকে বলে, তুমি কিন্তু এইটা লিখবে। ইম্পিডেন্স ইজ অ্যাকচুয়ালি ইটস এ কাইন্ড অফ রেজিস্ট্যান্স হুইচ ইজ অফার্ড বাই আর, এক্সসি এন্ড এক্সএল, মানে তিনটে মিলিয়ে যে রেজিস্ট্যান্সটা অফার করে সেটাই হচ্ছে আমার ইম্পিডেন্স। এটাকে আরেকটা বলে এফেক্টিভ রেসিস্ট্যান্স ইন দ্য এলসিআর সার্কিট, অর্থাৎ এটা হচ্ছে এলসিআর সার্কিট, কারণ এল আছে, সি আছে, আর আছে। সো দিস ইউ ক্যান সে এফেক্টিভ রেজিস্ট্যান্স। সো এই এফেক্টিভ রেজিস্ট্যান্সটা কোথায়? না, এফেক্টিভ রেজিস্ট্যান্স ইন এলসিআর সার্কিট। তো কোনো যদি এলসিআর সার্কিট নাও, সো হিয়ার ইউ ক্যান ফাইন্ড আউট দিস থিংস। দ্য এলসিআর সার্কিট, দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স ইজ দিস, এইটা হচ্ছে এফেক্টিভ রেজিস্ট্যান্স আসে। এবার তোকে অনেক সময় ফেজ রিলেশন বার করতে বলে ভি এন্ড আই এর সাথে, এই ধরনের সার্কিট। তো ইফ সামওয়ান আস্কস হোয়াট ইজ দ্য ফেজ রিলেশন, তো এই ফেজ রিলেশনটা বার করার টেকনিক যেটা, সেটা হচ্ছে যে তুমি যদি এরকম ভাবে একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করো, সো ইফ ইউ ড্র এ সার্কিট ডায়াগ্রাম লাইক দিস, তাহলে তুমি এই সাইডটা পাবে এক্সসি মাইনাস এক্সএল, এই সাইডটা পাবে আর, এটা ফাই অ্যাঙ্গেল হলো। So this Z ultimately come down to root over of R plus XC minus XL square. Eta square of eta square, মানে এটা hypotenuse. So this will be the hypotenuse and this is the height. So R square plus XC minus XL square, এইটা একটা গেল আর এটা একটা। So এটা হচ্ছে আমার XC minus XL, এটা স্কয়ার, এটা হচ্ছে R, তাহলে এটা স্কয়ার, মিলে গিয়ে Z হলো, সেই Zটা কি আমরা বলি ইম্পিডেন্স। So this Z is called impedance, মানে resistance offered by all sorts of gadget, capacitor হোক, ইন্ডাক্টর হোক, রেজিস্টর হোক, সব মিলিয়ে যে রেজিস্ট্যান্সটা প্রোভাইড করছে, দ্যাট ইজ আর। এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। দিস ইজ কল্ড ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এই জিনিসটাকে আমরা বলে থাকি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এবার ফেজার ডায়াগ্রাম যখন ড্র করছো, তখন সবসময় এটা মাথায় রাখবে যে আমার এখানে যে ট্যান ফাইটা আসবে, so this come down to xc minus xl by r, or you can say এটা potential দিয়েও করা যায়, so you can write down vc minus vl by r, vr, কারণ আমার তো কারেন্ট সেমই যাচ্ছে স্যার, তার মানে এখানে যদি আমি কারেন্ট দিয়ে মাল্টিপ্লাই করি, সাপোজ xc minus xl আছে, so that is basically আমার রেজিস্ট্যান্সটা প্রোভাইড করছে, তাহলে একে যদি আমি i দিয়ে মাল্টিপ্লাই করি, so I will get vr, v, এই জিনিসটাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা মাল্টিপ্লাই যদি করি,
সো এখানে একটা ইম্পিডেন্স পেয়ে যাও, কারণ আই ইনটু রেজিস্ট্যান্স মানে এখানে ভিসি পাবো একটা ক্ষেত্রে, এটা ভিসি হবে, এইটাই ভিএল হবে, সো ভিএল মাইনাস ভিসি একটা পেয়ে গেলাম। সো এটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি, মানে দুটোর মধ্যে ডিফারেন্স ইন পোটেনশিয়াল বাই পোটেনশিয়াল অফ দ্য রেজিস্ট্যান্স, অর্থাৎ দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বাই রেজিস্ট্যান্সের যে রেজিস্ট্যান্সের জন্য যে দুটো পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে সেইটা। এইভাবে আমরা ফেজার ডায়াগ্রাম নরমালি ড্র করে থাকি। এবার কিছু গ্রাফ সম্বন্ধে একটা আইডিয়া থাকা দরকার, যখন, কারণ এখান থেকে রেজোনেন্স ফ্যাক্টরটা কিভাবে আসছে সেটা বুঝতে হবে, মানে এলসিআর সার্কিটে যে কি ফর্মে অ্যাকচুয়ালি রেজোনেন্সটা ক্রিয়েট হয়, বা তারপরে পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, কিভাবে ক্রিয়েট হয়। এবার এই ধরনের গ্রাফগুলো কম্পিটিটিভ পরীক্ষা দেয়, যেমন তোকে যদি বলে ভ্যারিয়েশন অফ ইম্পিডেন্স, suppose if it is mentioned that variation of impedance এটা বার করতে বলেছে with a frequency source, তো নাম্বার 1 পয়েন্ট যেটা হবে, ফর এক্সাম্পল আমরা যদি এটা y axis নি, এটা x axis নি, suppose if we consider this way, তো এটাতে আমার f আছে আর this is my r. তো if I draw a line like this, তাহলে ফ্রিকোয়েন্সির সাথে r এর কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ একটা, এটা কিরকম ধরনের সার্কিট, এটা হচ্ছে স্যার এরকম সার্কিট, একটা এসি সার্কিট আছে, তার মধ্যে শুধু রেজিস্ট্যান্স আছে এরকম, তো তার ফ্রিকোয়েন্সির সাথে r এর গ্রাফটা, দ্যাট মিন্স r is a constant, so frequency is increasing but there is no change of r. যদি দেখা যায় এক্সএল এর সাথে এফ এর ফ্রিকোয়েন্সি করা হচ্ছে, দ্যাট মিন্স along y axis there is a xl, মানে এটাকে বলে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স আর এটা f. So in that particular case the nature of the graph will be like this, এইভাবে গ্রাফটা যায়। So we can say that xl here, এই গ্রাফটা হচ্ছে এই সার্কিটের জন্য, যেখানে কিনা শুধু xl মানে শুধু ইন্ডাক্টর আছে। So here you can say that XL is directly proportional to F, where in that particular case R যেটা আছে, this is basically constant, কোনো proportional গল্প নেই। এবার যদি সার্কিটটা ঘুরিয়ে দেওয়া যায়, 3 নম্বর সার্কিট, ধরা যাক এই সার্কিটে শুধু ক্যাপাসিটর আছে, মানে এরকম একটা সার্কিট, এই একটা সেল আছে, এখানে শুধু ক্যাপাসিটর C. So in that case nature of the graphটা rectangular hyperbola, কারণ C এর সাথে বেসিক্যালি ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সের ক্যাপাসিটরের গ্রাফ এরকম হয়, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সির সাথেও তাই হবে। So there it is xc, so graph will be like rectangular hyperbola, that means এখান থেকে নেমে এরকম হয়ে যাবে, x axis y axis কে টাচ করবে না, so it will be look like rectangular hyperbola. এই হচ্ছে নেচার অফ দ্য গ্রাফটা। সো তিনটের ক্ষেত্রে 3 রকম গ্রাফ দেখা যায়। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যদি আমি ইম্পিডেন্সের গ্রাফ বলে, দ্যাট মিন্স স্যার একটা সার্কিটে ধরা যাক এরকম আছে, সিরিজে কানেক্টেড আছে, সো সেক্ষেত্রে আমার এটা ইন্ডাক্টর, দিস ওয়ান ইজ মাই রেজিস্ট্যান্স এন্ড দিস ওয়াজ ইন মাই ক্যাপাসিটি। সো দিস সার্কিট, এই ধরনের সার্কিটটাকে বলা হয় সি সার্কিট, মানে শুধু ক্যাপাসিটর আছে, এটাকে বলা হয় পিওর রেজিস্ট্যান্স বেস সার্কিট, এটাকে বলে পিওর ইন্ডাক্টর, এটাকে বলে পিওর ক্যাপাসিটর বেস সার্কিট। তো এখানে এল আছে, আর আছে, সি আছে, সো এখানে ইম্পিডেন্সের একটা গল্প আসবে, মানে রেজিস্ট্যান্স যেটা, এটাকে বলে ইম্পিডেন্স, মানে সবাই মিলে যে রেজিস্ট্যান্সটা প্রোভাইড করে। সো এই ইম্পিডেন্সটাকে আমরা বার করে থাকি আর স্কয়ার প্লাস, এখানে লিখি xc মাইনাস xl হোল স্কয়ার। So this is xc minus xl whole square. So these are the ways we can find it. এবং এটার যে গ্রাফ হয় এই ধরনের, সেটা এরকম টাইপের হয়ে থাকে, মানে উপর থেকে এই সাইডে আছে z, এধারে f, কারণ z is the total impedance, তো এখান থেকে আলটিমেটলি নামে এরকম, কখনোই জিরো হয় না, আবার এখান থেকে এরকম ভাবে উঠে যায়। সো দিস পার্টিকুলার পয়েন্ট যেটা পাওয়া যায়, সেই লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে r, তার মানে জেড বা এর ভ্যালুটা কিন্তু জেড যখন হচ্ছে, তার মানে ইটস এ এলসিআর বেস সার্কিট, তার গ্রাফ কিন্তু
এই ফর্মে জেড এর সাথে প্রত্যেকটাতে ফ্রিকোয়েন্সির সাথে আমি গ্রাফটা দেখিয়ে দিলাম, যে এখানে এরকম হবে, এখানে এরকম গ্রাফ আসবে, এখানে এরকম গ্রাফ, এখানে এরকম গ্রাফ, প্রত্যেকটাতেই ফ্রিকোয়েন্সি এক্স অ্যাক্সিসে রাখা আছে। এবং অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, তোমার যখন এক্স সি করছো, এক্স এর ভ্যালু কিন্তু সবসময় গ্রেটার দেন এল হবে, এটা হতেই হবে, কারণ ক্যাপাসিটেটিভ রিঅ্যাকটেন্স সবসময় বড় হবে রাদার দ্যান দ্য ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। সো ইম্পিডেন্স জেড যেটা, সেটাই হচ্ছে ক্যাপাসিটেটিভ নেচার। তো তিনটে সার্কিট, একটা এল সার্কিট, একটা আর সার্কিট, একটা সি সার্কিট, এবার এটাকে কম্বাইন করলে হয়ে যায় এলসি আর সার্কিট। এবার শুধু এলসি সার্কিটও হয়, শুধু আরসি সার্কিটও হয়, এমন নয় যে আরসি সার্কিট হয় না, কিন্তু আরসি সার্কিটটাই একমাত্র সার্কিট যেটা এসি এবং ডিসি দুটোর ক্ষেত্রেই হতে পারে। ইট ইজ নট অনলি অ্যাপ্লিকেবল কেস অফ এসি, এটা ডিসির ক্ষেত্রেও হয়। বাকিগুলো শুধু শুধু আর দিয়ে যে সার্কিটটা আছে, তার মানে আমরা যদি বলি ডিসিতে কি কি ধরনের সার্কিট হতে পারে, ডিসি লাইন আর এসি লাইন, তখন তুমি বলবে ডিসিতে স্যার শুধু আর দিয়ে হতে পারে, এল দিয়ে হতে পারে, সি দিয়ে হতে পারে, এলসিআর হতে পারে, আরসি সার্কিট হতে পারে, এলআর সার্কিট হতে পারে, এত রকমের হতে পারে। যখন ডিসিতে আপনি কাজ করেন, শুধু আর দিয়ে হতে পারে, অথবা শুধু আপনার এলসি মানে আরসি দিয়ে সার্কিট হতে পারে, আর কোনো সার্কিট হবে না। এটা হচ্ছে নিয়ম। সো এটা আমরা দেখিয়েছি, এটা দেখিয়েছি, এটা দেখালাম, এটা দেখলাম, এবার আরসি আর এলআর এখনো বাকি আছে, সেটা আমরা দেখিয়ে দেবো, বাট ওটা বেসিক্যালি বোর্ডের সিলেবাসে নেই। সো এরপরে আসবে আমাদের, এবার ওটা আমরা পরে দেখবো, কারণ শুধু নিটের সিলেবাসে এক্সট্রা পড়তে হবে, ওগুলো আমরা একটু বাদে দেখাবো। আগে আমরা বোর্ডটাকে কমপ্লিট করে নিচ্ছি। এবার আসছে রেজোনেন্স কনসেপ্ট। এই রেজোনেন্স কনসেপ্ট মানেটা হচ্ছে, আমরা নর্মালি দেখেছি যে নর্মালি কি হয়, নর্মালি যখন আমরা দেখি তখন এক্সসি অলওয়েজ গ্রেটার দেন এক্সএল, এটা হয়ে থাকে। সো দিস ইজ ইন নর্মাল সিচুয়েশন। এটার মানে কি, কিন্তু যদি হয় এরকম হয়ে গেল যে এক্সসি ইজ ইকুয়াল টু এলসি, মানে দিস ইজ বেসিক্যালি ক্যাপাসিটেটিভ রিঅ্যাকটেন্স, আর এই সাইডে this is capacitative reactance and this is basically inductive by inductive resistance. So একটা ক্যাপাসিটেটিভ রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, যদি দুটো সমান হয়ে যায় তার মানে কি, তার মানে এক্সসি মাইনাস এক্সএল এইটার ভ্যালু 0 হয়ে গেছে। সো দিস ভ্যালু বিকাম 0 যদি দুটো রেজিস্ট্যান্স সেম হয়ে যায়। সো এটার মানে হচ্ছে বেসিক্যালি 1 বাই ওমেগা ইনটু সি, আর এটার মানে হচ্ছে ওমেগা ইনটু এল। So we can write down, এখানে multiply করে দাও, so it comes down to omega square CL is equal to 1. So we can say omega square is equal to 1 by LC. That means omega is equal to 1 by root over of 2 pi. Acha, omega is equal to 1 by root over of LC, sorry, this is LC. এটা আছে। এবার এই যে কন্ডিশনটা এসছে, এখানে যদি ফ্রিকোয়েন্সি বার করতে হয়, তাহলে ফ্রিকোয়েন্সি কি করে বার করবো, 2 pi n, that comes down to root over LC। তাহলে n এর ভ্যালুটা যদি ফ্রিকোয়েন্সি লেখা যায়, তাহলে এটা হয় 2 pi root over LC। তার মানে n এর যে ভ্যালুটা আসছে সেটা 1 by 2 root over LC হয়। এখান থেকে আমরা বুঝতে পারি যে কোন একটা ইম্পিডেন্সটা কখন মিনিমাম কখন ম্যাক্সিমাম। আরেকটা জিনিস, যখন তুমি কোন একটা সার্কিট কাজ করছো, আমরা জানি যে ইম্পিডেন্সের যে ফর্মুলা সেটা হচ্ছে root over r square plus xc minus xl का होल स्क्वायर। सो इफ दिस पोर्शन इज 0, তার মানে ওটা রেজোনেন্স অ্যাচিভ করে গেছে, তার মানে ইম্পিডেন্স, এখানে কিন্তু I stands for impedance. So here we can say that the impedance of the circuit will be equal to R. এটা তখনই সম্ভব যখন xc is equal to xl হয়ে যায়, এবং সেটাই হচ্ছে রেজোনেন্সের কন্ডিশন। So the condition what they have mentioned over here, actually this is the condition for resonance. কখন হয়, যখন xc is equal to xl হয়ে যায়। এতে কি হয় না, এতে ইম্পিডেন্সটা সব থেকে কম, তার মানে কি হবে না, কারেন্ট সব থেকে বেশি।
অর্থাৎ এক্সসি ইজ ইকুয়াল টু এক্সএল হয়ে গেলে কারেন্ট সার্কিটে সব থেকে বেশি যাবে। সেটা কি করে বুঝবে? না, ইম্পিডেন্স ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে ইম্পিডেন্সের ভ্যালু আর। সো নাও উই ক্যান সে দিস থিংস। হ্যাঁ, যে জেড ইজ ইকুয়াল টু ইম্পিডেন্স মিন জেড, এটার মানে হচ্ছে জেড। দিস ইজ অলসো এ ক্যারেক্টার অফ রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটাকে আমি তিনটে রেজিস্ট্যান্স দিচ্ছি, ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এন্ড রেজিস্ট্যান্স, তিনটে মিলালে ইম্পিডেন্স হয়, দ্যাট ইজ ভ্যালু ইজ জেড। তো এটা আর তখনই হবে যখন এটা জিরো হয়ে যাবে। সো এবার শার্পনেস অফ দ্য রেজিস্ট্যান্স সাথে সাথে অনেক কয়েকটা জিনিস ম্যাটার করে। সো শার্পনেস অফ দ্য রেজিস্ট্যান্স এর কি হয় না হয় সেটা আমরা পরে দেখাবো, এখন এই মুহূর্তে দরকার নেই অতটা। তো আমাদের যেটুকু দরকার সেটা হচ্ছে আরেকটা দেয় কিউ ফ্যাক্টর বলে, বোর্ডে অনেক সময় কোয়েশ্চেন করে যে কিউ ফ্যাক্টরটা কি, যেটাকে বলে কোয়ালিটি ফ্যাক্টর, কিউ ফ্যাক্টর। দিস ইজ কল্ড কিউ ফ্যাক্টর মিন্স কোয়ালিটি ফ্যাক্টর। তো যখন আমরা কোয়ালিটি ফ্যাক্টরের কথা বলছি তার মানে কিউ ফ্যাক্টর মানে আমরা জানবো ওমেগা ইন্টু এল, মানে এটার ভ্যালু মানে হচ্ছে এক্সএল ডিভাইডেড বাই আর, এটার মানে হচ্ছে পিওর রেজিস্ট্যান্স, এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। দিস ইজ কল্ড ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স and this is r. So এটা ওমেগা এল, এটা ই আসছে, তার মানে দিস ইজ কল্ড আর, তার মানে এটাকে বলে রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে দুটোকে যদি আমি ওইভাবে কম্পেয়ার করি তো ইট কাম ডাউনস টু কিউ। So omega 0 into L divided by R, it comes down to this form. ওকে, কেউ যদি এটা বলে যে যদি লার্জার ভ্যালু অফ কিউ হয় তার মানে কি স্মলার ভ্যালু অফ 2 পাই পারে, আরেকটা ভাবে আমরা এটাকে লিখতে পারি যে 2 into delta omega, this is equal to omega 0 by q। অর্থাৎ কিউ ফ্যাক্টরটা যদি বাড়ে, মানে ইফ কিউ ফ্যাক্টর গেটস ইনক্রিজ, তার মানে আমায় ধরে নিতে হবে গোটাটা কমে যাচ্ছে। সো গোটাটা কমে যাওয়া মানে 2 into delta omega, এই যে ফ্যাক্টরটা দেখা যাচ্ছে দিস উইল, এই টোটাল জিনিসটা এটা যদি বাড়ে তার মানে এটা কমবে, and vice versa। তো কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে না, এই পার্টিকুলার পোরশনটা বাড়া মানে কিউ ফ্যাক্টর বাড়ছে, মানে কোয়ালিটি ফ্যাক্টর বাড়ছে, তার মানে দুটোর যে ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি, যে ওমেগা ফ্যাক্টরটা কমে গেছে, এটাকে বলে ব্যান্ডউইথ, এই জিনিসটাকে বলে ব্যান্ডউইথ। and sharper is the resonance, তার মানে রেজোনেন্স অনেক শার্পার হবে সেই ক্ষেত্রে যত এটা কমবে। এটা গ্রাফ দিয়েও বইতে দেখানো আছে। সো এই জিনিসটাই খালি একটু দেখা যে কখন শার্পার হবে, যখন এই জিনিসটা কমে যাবে তখন শার্পার হবে। অর্থাৎ আমি যদি গ্রাফটা ড্র করি তাহলে গ্রাফটা আমার এরকম হবে, আমার যদি আই ভার্সেস ওমেগার গ্রাফ আমি পাই, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে আমি দেখবো দিস গ্রাফ উইল বি লুক লাইক দিস, এখান থেকে দিস গ্রাফ উইল বি রিচ টু দিস পয়েন্ট এন্ড দেন কাম ডাউন টু দিস পয়েন্ট। এটা আমি হাতে করেছি তাই জন্য অত ভালো হলো না, এনিওয়ে। So here you just draw this perpendicular from this particular point and here you find that এখানে তোমার কারেন্ট আছে। সো এই যে মিড পয়েন্ট দিয়ে যেটা যাচ্ছে সেটা একটা কারেন্টের পার্টিকুলার পয়েন্টে তুমি পেলে, এখান থেকে তুমি আরেকটা কারেন্ট পেলে। So this particular current is তোমার I max, এখানে তোমার Im by 2, so this will be Im by root, আর here you can see this is your Im মানে I max। তো এটা যদি তোমার ওমেগা 0 হয় আর এটা যদি ওমেগা 1 হয়, সরি এটা ওমেগা 2 হলো, আর এই পয়েন্টটা যদি ওমেগা 0 হয়, তাহলে ব্যান্ডউইথ মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার ডেল্টা ওমেগা and this portion is ডেল্টা ওমেগা। তাহলে গোটা জিনিসটা মিলিয়ে যে ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স, দ্যাট মিন্স এই গোটাটা। সো দ্যাট ইজ কল্ড 2 into ডেল্টা ওমেগা and this is equal to, সেটাই আমরা লিখি ওমেগা 0 by q। সো রেজোনেন্স যখন হয় তখন যে শুধু দুটো এক হয় তাই নয়, এবার রেজোনেন্সের এই গ্রাফ থেকে তুমি বলতে পারবে উই সি দ্যাট ফ্রম দ্যাট ইফ দ্য রেজোনেন্স ইজ লেস শার্প, মানে এটা শার্প হতে পারে, আমি বলছি যে সাপোজ এটা ফ্ল্যাট আছে, এরকমও রেজোনেন্সটা হতে পারে, আবার শার্পও হতে পারে। ফর এক্সাম্পল রেজোনেন্সটা আরো শার্প হলো, এরকম গিয়ে এরকম 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 হলো শার্প, বা আরো শার্প আমি বললাম এরকম এরকম।
So this means this resonance is very sharp. আর এটা মানে রেজোনেন্স ইজ নট শার্প মানে ওয়াইড রেজোনেন্স, আর এটা হচ্ছে নরমাল রেজোনেন্স। তিন রকম গ্রাফ। এটা থেকে কি বোঝা যায়? সো রেজোনেন্সে যদি দেখা যায় শার্প গ্রাফ মানে ইফ দ্য রেজোনেন্স ইজ লেস শার্প মানে এরকম, এটা হচ্ছে লেস শার্প মানে ওয়াইড, সো দিস ইজ লেস শার্প, আর এটা হচ্ছে ভেরি শার্প, সো দিস ইজ ভেরি শার্প। So not only is that the maximum current less, so the current is close to resonance for a large range of delta omega. So large range of delta omega, you can say these things, that maximum current is less. কারণ আমার ম্যাক্সিমাম কারেন্ট তো এইটা, তার মানে যদি লেস শার্প হয় তার মানে কারেন্ট আমার কম লাগছে, মানে তখন এইটা হয়ে যাবে আই ম্যাক্স। আর যদি রেজোনেন্স শার্প হয় তার মানে আমার কারেন্টের ম্যাক্সিমাম রেঞ্জটা এখানে আছে, সো এইটা আমার এক্স অ্যাক্সিস, দিস ইজ মাই ওমেগা এন্ড দিস ইজ মাই আই, তাহলে এইটা হয়ে যাবে আমার আই ম্যাক্স। তাহলে দুটোকে যদি আমি কম্পেয়ার করি এখান থেকে, এইটা আমার আই ম্যাক্স, এখানে আমার আই ম্যাক্স আছে, সো ইফ আই কম্পেয়ার দিস উইথ দিস দেন উই ক্যান সে দিস থিংস, এটা আমরা বুঝতে পারি। তার মানে কিউ ফ্যাক্টরটা যদি লার্জ হয়ে যায় তার মানে এই ডিফারেন্সটা ছোট হয়ে যাবে, এই ডিফারেন্সটা ছোট হয়ে যায় মানে এটা শার্প হবে, শার্প হওয়া মানে আমার কারেন্টটা ম্যাক্সিমাম পাবো। তাহলে আমি রেজোনেন্স দিয়ে কিভাবে এসি কারেন্টটাকে দেখছি, যে আমি যখন ভোল্টামিটার ইউজ করছি বা কিছু, আমি সবসময় আমি কোয়ালিটি ফ্যাক্টর উপর জোর দেবো, তার জন্য আমায় এইটা কমাতে মানে এইটা যদি বাড়াতে হয় তার জন্য আমার এই টোটালটা কমবে, তার মানে কোয়ালিটি ফ্যাক্টর বাড়ছে মিন্স দিস ওয়ান ইজ রিডিউসিং। দিস ওয়ান ইজ রিডিউসিং মানে এইখানে যে গ্রাফটা আছে সেটা স্টিপার হবে, মানে এই টাইপের হবে, বিকজ ইন দ্যাট কেস এই টাইপের গ্রাফে তুমি দেখতে পাবে সাপোজ এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা নামলো, এই পয়েন্টটা এখানে গেল, এই পয়েন্টটা এখানে গেল, সো এটা তোমার আই মিন এসছে। সো হিয়ার ইউ ক্যান সি দিস থিংস, এখানে ওমেগা 2, এখানে ওমেগা 1, আর এই পার্টিকুলার পয়েন্ট থেকে মাঝের পয়েন্ট নামলো, দিস ইজ ওমেগা 0। সো আমার এইটা হয়ে যাবে গ্যাপটা মানে ডেল্টা ওমেগা, দিস ইজ দ্য গ্যাপ। So this is my delta omega, this is my delta omega. So our my graph will be 2 delta omega. এইটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে, মানে it will be very less. That means Q is high. That means you will get the maximum current. So at that time you are going to get the maximum current out of here. But if the graph is flat, এরকম flat হয় না, তাহলে ডেল্টা ওমেগা মানে এই পোরশনটা অনেক হাই হয়ে যাচ্ছে, that means you will get a minimum amount of current. মানে ম্যাক্সিমাম কারেন্টটাই খুব কম আসছে, তার মানে কিউ ফ্যাক্টর ইজ লেস। সো ইফ দ্য কোয়ালিটি ফ্যাক্টর ইজ লার্জ, দ্যাট মিন্স তোমার রেজিস্ট্যান্সটা লো আছে এবং এলটা তোমার লার্জ আছে, তো সার্কিট ইজ মোর সিলেক্টিভ। তার মানে এটা থেকে কি বোঝা যায় যে কিউ যদি বড় হয় তার মানে তোমার ডেল্টা ওমেগাটা লেস হবে। তো কোয়ালিটি ফ্যাক্টর লার্জ মানে ডেল্টা ওমেগা লেস, তার মানে কি আরটা তোমার লো আছে, আরটা তোমার লো আছে আর এলটা তোমার হাই আছে। So in that case you can say that circuit is more selective and vice versa. So এখানে বলতে পারো যে সার্কিটটা অনেক বেশি সিলেক্টিভ সার্কিট হবে, কখন হবে যখন কোয়ালিটি ফ্যাক্টর হাই, that means it's a very specific and selective circuit because delta omega less, so আরটাও কম আছে এলটা হাই আছে। So we can say more selective the circuit is, সার্কিটটা অনেক বেশি সিলেক্টিভ, and that we have seen over here because এইটা যদি ফ্ল্যাট কার্ভ হয় তার মানে আইটা আমার ম্যাক্সে কিন্তু এখানকার থেকে অনেক কম, সো এখানে আই ছিল এখানে কম, তার মানে আমার del omega is more, del omega is more, so 2 del omega is more, that means q factor will be less কারণ এটা বেড়ে গেছে, তার মানে q ফ্যাক্টরটা কমে যাবে। Whereas if you go by this particular graph here you see that the del omega changeটা অনেকটা কম আছে, তার মানে আমার এখানে কিউ ফ্যাক্টর আই, দ্যাট মিন্স সার্কিট ইজ ভেরি সিলেক্টিভ, কারণ আইটা ম্যাক্সিমাম পাচ্ছ, আই ম্যাক্সিমাম মিন্স রেজিস্ট্যান্স ইজ লো, সো your impedance inductance will be pretty high in such kind of circuit. সো এটা অনেক সময় দিয়ে থাকে। এবার কিছু কিছু কোয়েশ্চেনস এরকম এসছে, এবারে অনেক সময় এরকম বার করতে বলে যে পাওয়ার ফ্যাক্টর, যেটা পাওয়ার ইন এসি সার্কিট পাওয়ার ফ্যাক্টর, এটা কোয়ালিটি ফ্যাক্টর হলো, দেন দে ক্যান আস্ক ইউ অ্যাবাউট দ্য পাওয়ার ফ্যাক্টর।
এই পাওয়ার ফ্যাক্টরটা তুমি কি করে বার করছো? তো একটা তুমি বলতে পারো স্যার v is equal to we know that vm sin omega t, আর যখন আমি আইটা বার করছি, আই মানে কি, আমি টোটাল ইম্পিডেন্স দিয়ে ডিভাইড করব, দ্যাট মিন্স vm by z, and that is we can write down in the form of omega t plus phi. phi টা হচ্ছে আমার ফেজ ডিফারেন্স, সেটা যাই হোক না কেন। তো এই vm by z টাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় im, মানে বেসিক্যালি z মানে কি, z মানে হচ্ছে সবকটা যা কিছু আছে, সাপোজ r স্কয়ার প্লাস xc minus xl whole square, so this is the entire impedance, that is my impedance. Impedance means the total resistance offered by capacitor, inductor and resistance, তিনটে মিলিয়ে যতটা রেজিস্ট্যান্স অফার করছে একসাথে, that is called impedance. So here you can say these things, the graph is sin omega t plus phi. তো এবার এই পার্টিকুলার পোরশন আমি তো জানি যে আমার এই ক্ষেত্রে vc has to be greater than vl, কারণ we know that xc is greater than xl. তো তাই যদি হয় তাহলে এই পার্টিকুলার আমি যদি পাওয়ার ফর্মে নিতে চাই, পাওয়ার মানে হচ্ছে v into i, তো এই v এর ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা, দ্যাট মিন্স দিস পার্টিকুলার ভ্যালু ইজ বেসিক্যালি দ্য ভ্যালু অফ v এর, তো এই ভ্যালুটাকে তুমি এখানে পুট করো, আর i এর ভ্যালুটা এসছে দিস ওয়ান ইজ দ্য ভ্যালু অফ i, সেটাকে তুমি এখানে পুট করো। সো আলটিমেটলি you are going to get a particular type of equation, that is vm sin of omega t, and here it will get im into sin of omega t plus phi, this one you will get. এবার এই যে im আর vm টা আছে, এটা একসাথে লিখলে তুমি পাবে vm im, and here you can get these things, that is sin of omega t into sin of omega t plus phi. তো এটাকে 2 দিয়ে উপরে মাল্টিপ্লাই করো, নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তো এটা আমার আলাদা হয়ে গেল। এবার এই পোরশনটার ফর্মুলাটা হচ্ছে ট্রিগোনোমেট্রি 2 sin a sin b, এই ফর্মুলা অ্যাপ্লাই করো। সো দিস আলটিমেটলি কাম ডাউনস টু cos of, এটা আমরা লিখে থাকি a minus b minus cos of a plus b. This is the formula of trigonometry. So same thing if you apply over here, then you are going to get im vm by 2, and here you can get it, that is cos of omega t minus phi, কারণ এটা ব্র্যাকেটের মধ্যে ছিল, সো এনিওয়ে এটা ব্র্যাকেটের মধ্যেই আমি রাখছি, and here it comes down to cos of omega t plus phi, এই জিনিসটা, তো এখানে omega t কেটে যাবে। So ultimately this particular result which is coming over here, এই জিনিসটা আসবে vm im by 2, and here it comes down to cos of minus omega t, মানে হচ্ছে cos of phi হবে, কারণ এখানে মাইনাস phi আছে, cos of minus theta আমরা জানি যে cos of minus theta, so this comes down to cos of theta, তো এটা cos of theta হয়ে গেল, and here it comes down to 2 omega t plus phi. এবার এইটার ভ্যালু আর এইটার ভ্যালু তুমি পেয়ে গেছো, so what exactly you are going to do over here, এখানে cos of, sorry এখানে মাইনাস হবে একটা, আমি এটা ভুল লিখেছি, এক মিনিট, এটা হবে cos of a minus b minus cos of a plus b, that means omega t minus phi, আর minus of cos of omega t plus phi, এই জিনিসটা আসবে। তো এবার এটা কেটে যাবে, সো এটা cos of minus phi আসবে, minus of this, এটা মাল্টিপ্লাই হবে না, সো ইট কাম ডাউনস টু cos of, আমি প্লাস phi করে নেবো কারণ cos of minus theta যেহেতু cos theta, so cos of minus phi, this come down to cos of phi, তো আমি ওটা এরকম লিখতে পারি। এই পার্টিকুলার পোরশন থেকে এই যে জিনিসটা এলো এই সাইডে, সো হিয়ার ইউ ক্যান সি এই টোটাল জিনিসটা, এইখানকার যে ভ্যালুটা আমি পাবো, মানে cos a minus cos b, এই ফর্মে এখানে এসে বসে আছে। তো আমরা যখন এটা হচ্ছে p এর ভ্যালুটা পেলাম, পাওয়ারটা, সো পাওয়ার আমরা এটা দিয়ে ডিনোট করে দেব, কিন্তু যদি আমরা অ্যাভারেজ পাওয়ার মানে p বার নিই, তখন এটা হয়ে যায় vm into im into cos of phi,
So this would be the value. কারণ কি এই পোরশনটা becomes one complete cycle যখন হয়, so in case of one complete cycle যখন কনসিডার করা হয় তখন এই পোরশনটা 0 হয়ে যায়, this is equivalent to 0. তো এটা যদি 0 এর সাথে হয়ে যায় তো ultimately you can see this thing, this ultimately come down to cos of phi, so we can get over here যে Vm into Im it come down to this one, এইভাবে জিনিসটা পাই। So P bar যেটা লিখবো সেটা is come down to এটা RMS square and that is equal to Z into cos of phi. This would come. So ultimately it come down to RMS square is equal to Z into R by Z. It does. And that ultimately leads to IRMS square into R. So এই জিনিসটা পাওয়া যায়। So this much we will get from here. তাহলে from impedance triangle থেকে আমরা বলতে পারি যখন আমরা impedance triangle-টা draw করব তাহলে দেখো impedance triangle আমাদের এটাই ছিল, এইটা ছিল আমার R, এইটা ছিল Z আর এইটা ছিল XC minus XL. So this angle was theta বা phi যা কিছু ধরি না কেন phase div, তাহলে আমি লিখতে পারি cos of phi base by hypotenuse মানে R by Z. So এখানে আমার এইটা R by Z ই এসছে, তো এখানে যে ভ্যালুটা পেয়েছো so এই ভ্যালুটা তুমি এখানে পুট করো। So now you are going to get that এই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি R by Z মানে cos of phi. So সেখান থেকে আমরা IRMS এ যখন যাই IRMS মানে এইটা, so this will be the value. এই cos of phi টা কি বলা হয় পাওয়ার ফ্যাক্টর, এই জিনিসটাকে এই যে cos of phi যেটা দেখছো যেটা R by Z, তো এটা অনেক সময় বোর্ডে বা স্কুলে পরীক্ষা দেয় হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, তখন বলতে হয় যে এটাকেই বলে পাওয়ার ফ্যাক্টর। সো পাওয়ার ফ্যাক্টর এক্স্যাক্টলি কি যখন এসি নিয়ে ঠিক কাজ করা হচ্ছে তখন পাওয়ার ফ্যাক্টরটা এইটাকে আমরা বলে থাকি। এবার অনেক সময় কোয়েশ্চেন করতে পারে যে এই পাওয়ার ফ্যাক্টরটা ভাই এল আর সার্কিটে কত হবে, কেউ বললো ভাই এল আর সার্কিট আছে তাতে পাওয়ার ফ্যাক্টর মানে কত হবে সেটা বল। তো এল আর সার্কিটে কি কি থাকবে, একটা এল থাকবে একটা আর থাকবে, মানে সাপোজ তোমাকে কোয়েশ্চেন দিল যে এল আর সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কত, তার মানে একটা এল আর সার্কিট নেওয়া হলো, সেই সার্কিটে তোমার পাওয়ার ফ্যাক্টরটা কত, হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর। তার মানে একটা সার্কিটে এল আছে, এটা এল আর একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে একটা এসি সার্কিট আছে। তো আমার আর আছে এল আছে, দুটো একসাথে কাজ করবে না, কারণ যখন আর কাজ করবে তখন স্টেট ফার্স্টে এল কাজ করে, এবার যখন হিট ডিসিপেশন স্টার্ট হয় তখন আর স্টার্ট করে, তখন কিন্তু এল কাজ করা বন্ধ করে দেয়। তো তোমাকে যদি পাওয়ার ফ্যাক্টর বার করতে বলে এই পার্টিকুলার ক্ষেত্রে, যদি এরকম কোয়েশ্চেন দেয় ভাই তুমি বলতে পারবে যে একটা এসি সার্কিট আছে তাতে এল আর সার্কিট মানে এসি নয় এল আর সার্কিটে তুমি পাওয়ার ফ্যাক্টর কিভাবে বার করবে বা কি, এরকম ধরনের কোয়েশ্চেন, মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য পাওয়ার ফ্যাক্টর ফর সিরিজ এল আর সার্কিট, মানে এটা সিরিজে কানেক্টেড আছে, তখন তোমায় বলবে এটা ভ্যারিয়েবল হয়ে যাবে পাওয়ার ফ্যাক্টরটা, ইন দিস কেস ইট উইল বি ভ্যারিয়েবল। তুমি পাওয়ার ফ্যাক্টর বার করতে পারবে না, সো ইন দ্যাট কেস তুমি পাওয়ার ফ্যাক্টরটা ওভাবে লিখবে না, এইভাবে লিখবে যে স্যার এটার জন্য হয় এক্স অফ এল আর এটার জন্য আর, আপনার তো জেড নেই, তাহলে আপনার ট্রায়াঙ্গেলটা তখন এরকম হবে, স্যার এটা ফাই হয়ে গেল, এটা আর যেমন ছিল সেরমই থাকলো, আর এইখানে স্যার আপনার শুধু এক্সেল আছে কারণ আপনার আর কিছু নেই, কোনো ক্যাপাসিটার আপনি দেননি, তার মানে জেড যেটা তার ভ্যালুটা হবে বেসিক্যালি আর স্কোয়ার, আর এখানে যেহেতু এক্সি নেই তাহলে এক্সির জায়গায় -0 হবে এইটা, আর এখানে হয়ে যাবে এক্সএল -0 স্কোয়ার। So ultimately it comes down to root over of r square plus xl square. It does. So now you can find out the value of cos of phi. So this ultimately comes down to r by root over of r square plus xl square. এইভাবে তুমি বার করতে পারো, this is the way you can find out these things. তো তোমায় কেউ যদি বলে যে এটা কিরকম ভাবে তুমি ভ্যালুটা বার করছো, so you can show these things, that is the value of power factor.
সো ইফ এনিবডি আস সাপোজ একটা এরকম আছে, ক্যাপাসিটর আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তোমাকে বলা হলো যে ভাই তুমি পাওয়ার ফ্যাক্টরটা বার কর। তো তুমি জানো তোমার ট্রায়াঙ্গেলটা দিয়ে বার করতে পারো, দিস ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল ইজ ফাই, আর এটা হচ্ছে তোমার জেড, সো জেড এর ভ্যালু তুমি বলবে আর স্কোয়ার, আর এখানে আর যদি রেজিস্ট্যান্স হয় তাহলে মানে ইন্ডাকটেন্স যেটা হবে, মানে আই মিন সরি ক্যাপাসিটেটিভ রিঅ্যাকটেন্স যেটা হবে সেটা হবে এক্সসি মাইনাস জিরো স্কোয়ার, কারণ এক্সএল এখানে জিরো, এই পার্টিকুলারে কোনো নেই মানে ইন্ডাক্টর নেই, তার মানে এক্সএল এর ভ্যালুটা হয়ে যাচ্ছে জিরো। সো ইফ দ্য ভ্যালু অফ এক্সএল ইজ জিরো, তার মানে এইটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, আর এইটার জায়গায় তোমার থাকবে এক্সসি মাইনাস জিরো, কারণ তোমার কিছু নেই, ইন্ডাকটেন্স কিছু নেই, তার মানে সেক্ষেত্রে cos অফ ফাই এর যে ভ্যালুটা হবে সেটা হবে বেস বাই হাইপোটেনিউজ, মানে r বাই রুট ওভার অফ r স্কয়ার প্লাস xc। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য পাওয়ার ফ্যাক্টর বার করে, এইভাবে পাওয়ার ফ্যাক্টরটা বার করার প্রসেস। তো যখনই পাওয়ার ফ্যাক্টর বার করতে বলবে, দিস ইজ দ্য পয়েন্ট which you should keep in the mind। আর যদি এক্সসি এলসিআর বলে তাহলে এলসিআর এ ওই জায়গায় হয়ে যাবে এক্সসি, মানে আমার ওই ট্যান কম্পোনেন্টটা দিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টর, মানে এলসিআর পারে কতটা পাওয়ার ডিসিপিটেড করে বা করে সেইগুলো অনেক সময় বার করতে দেয়। এবার আরেকটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স অনেক সময় দিয়ে থাকে বোর্ডের ক্ষেত্রে, এই কোয়েশ্চেন্স গুলো হ্যান্ডেল করতে পারলে এসির অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এটি একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার, কিন্তু কোয়েশ্চেন গুলো হ্যান্ডেল করতে করতে হয়ে যায়। যেমন এটা একটা দেখালাম, পাওয়ার ফ্যাক্টরটাকে কি করে বার করে। এবার কতগুলো কেস আছে, যেমন ধরো কেস 1 এ আমি দেখাচ্ছি একটা সার্কিট পিওরলি রেজিস্টিভ সার্কিট, একটা সার্কিট পিওরলি রেজিস্টিভ সার্কিট। আচ্ছা, পিওরলি রেজিস্টিভ সার্কিট কথাটার মানে কি, মানে ফাই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি লিখতে পারি cos of phi, this value will be equal to 1। তার মানে we can say that the power dissipated, পাওয়ার যতটা ডিসিপেট করেছে, so power dissipated is maximum। কেন? তার কারণ পাওয়ার ডিসিপেটেড কে আমরা বেসিক্যালি যেটা দিয়ে ডিনোট করি পি টাকে, সেটা একটু আগে আমি দেখিয়েছি ভিএম ইনটু আইআরএমএস বাই রুট। তো ম্যাক্সিমাম মানে এটা ইজ ইকুয়াল টু cos অফ ফাই, তো আমার তো বেসিক্যালি cos অফ ফাই এর ভ্যালুটা তো 1 হয়ে যাচ্ছে, সো এটার ভ্যালু যদি 1 হয় তার মানে ভিএম ইনটু আইআরএমএস, এটা হচ্ছে পাওয়ার ডিসিপেটেড। এটা হচ্ছে কারণ আমার রেজিস্ট্যান্স ছাড়া কিছু নেই। কেস 2, যদি আমি এরকম একটা সার্কিট নিই যেটা পিওরলি ইন্ডাকটিভ অর ক্যাপাসিটিভ, মানে এই সার্কিটটা কি রকম, না এই সার্কিটটা হচ্ছে এরকম একটা এসি তে এরকম একটা এসি আছে, তাতে শুধু রেজিস্ট্যান্স দেওয়া আছে আর কিছু নেই, মানে শুধু আর। এইরকম টাইপের সার্কিট যদি দেওয়া থাকে তার ক্ষেত্রে এটা হয়। এবার আমি দেখবো পিওর ইন্ডাকটিভ সার্কিটে কি হয়, মানে পিওর ইন্ডাকটিভ অর ক্যাপাসিটেটিভ। সো পিওর ইন্ডাকটিভ অর ক্যাপাসিটেটিভ সার্কিট সেক্ষেত্রে কি হতে পারে? স্যার এখানে ফেজ ডিফারেন্স যদি ফেজ ডিফারেন্স π/2 হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরটা তো স্যার 0 হয়ে যাবে, কারণ আমার বেসিক্যালি পি তাহলে 0 হয়ে যাবে, বিকজ এখানে আমার ডিপেন্ড করছে ফেজ ডিফারেন্সের উপর। সো ফেজ ডিফারেন্সটা যদি দেখা যায় π/2 আছে তাহলে পাওয়ার ফ্যাক্টর 0 হয়ে যাবে, কারণ আমরা জানি cos ফাই এর ভ্যালুটা 0 হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি ফাই এর ভ্যালুটা যদি π/2 হয়, সো ইন দ্যাট কেস cos phi এর ভ্যালু 0 হয়ে যায়, তাহলে ফেজ ডিফারেন্স π/2 হলে, মানে এইটা π/2 হলে cos phi 0, তাহলে পাওয়ার ফ্যাক্টর 0 হয়ে যাবে, কারণ আমার তো এইটা ফর্মুলা Vm IRMS is equal to cos phi। তাহলে পাওয়ার কনজিউম যেটা হবে সেটা 0 হয়ে যাবে, although the current flows through the circuit but power consumption is 0, such a current is known as the wattless current। অনেক সময় এই ডেফিনিশনটা জিজ্ঞাসা করে, what do you mean by AC তে wattless current?
স্যার এই কারেন্টটা হচ্ছে সেই কারেন্ট, এমন কোন একটা সার্কিট যেখানে কিনা পিওরলি ইন্ডাকটিভ বা পিওরলি ক্যাপাসিটেটিভ হয় সার্কিটটা, মানে এরকম আছে কোন সার্কিট, ইট ইজ এ পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। স্যার এই সার্কিটটা হচ্ছে ইটস এ পিওরলি ক্যাপাসিটেটিভ সার্কিট। So if you consider this particular circuit or this particular circuit, এখানে আপনি ওয়াটলেস কারেন্ট পাবেন। কারণ কি, আপনার যদি ফেজ ডিফারেন্স π/2 থাকে, π/2 হয়, আমরা জানি এই পার্টিকুলার সার্কিটে ফেজার ডায়াগ্রাম তুমি যদি ড্র করো, তুমি ভোল্টেজ এখানে, কারেন্ট এখানে, মানে কারেন্ট পিছনে ভোল্টেজ আগে। এটার ফেজার ডায়াগ্রাম ড্র করলে এখানে কারেন্ট আগে, ভোল্টেজ পিছনে, মানে 90 ডিগ্রি, এখানে ভোল্টেজ, এখানে কারেন্ট। সো কারেন্ট এখানে লিড করছে, এই সার্কিটে কারেন্ট লিড করছে, এই সার্কিটে ভোল্টেজ লিড করছে, কারেন্ট ল্যাগ করছে কম্পেয়ার টু ভোল্টেজ। সো ইন দিস কেস আমার পাওয়ার ফ্যাক্টর যখন ক্যালকুলেট করছি পিওরলি ইন্ডাকটিভ বা পিওরলি ক্যাপাসিটেটিভ সার্কিটে, সো ইউ ক্যান সে P will be 0 because phase difference π/2, so cos π will be 0. তো প্রশ্নটা হচ্ছে, তাহলে কি কোনো কারেন্ট যাচ্ছে না? পাওয়ার তো আপনার 0 না, ডিসি হলে কারেন্ট যেত না, কিন্তু এটা তো এসি সার্কিট স্যার, এসিতে তো কারেন্ট যাবে, কিন্তু এই যে কারেন্টটা যাচ্ছে, so that particular current is not capable enough to generate any power, কারণ কোনো পাওয়ার জেনারেট করতে পারবে না এই কারেন্টটা। কারণ আপনার কারেন্ট গিয়ে এখানে তো বেসিক্যালি কি হয়, চার্জটা আপনার কনজিউম হয়ে যাচ্ছে না, ক্যাপাসিটর আছে তো পুরো চার্জটা কনজিউম হয়ে যাচ্ছে, আর এখানে কারেন্টটা যাচ্ছে, কোনো হিট ডিসিপেশন কিচ্ছু হবে না, কারণ এখানে ইন্ডাক্টরটা বেসিক্যালি কি করবে না, অ্যাবজর্ব করে দেবে। সো এখানে হিট অ্যাবজর্পশন হচ্ছে এই জায়গায়, আর এখানে স্যার হিট ডিসিপেশন, এখানে বেসিক্যালি চার্জটাকে হোল্ড করছে। সো এই ধরনের সার্কিটে যেখানে হিট অ্যাবজর্পশন হচ্ছে, চার্জ হোল্ড করে নিচ্ছে, এই ধরনের সার্কিটে স্যার আপনার কারেন্ট যাচ্ছে ঠিকই, কিন্তু তার জন্য ইউ ওয়ন্ট ফাইন্ড এনি পাওয়ার, কোনো পাওয়ার জেনারেট করবে না। তাহলে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টকে আমরা বলি ওয়াটলেস কারেন্ট। তাহলে ওয়াটলেস কারেন্ট মানে সেরকম একটা কারেন্ট যেটা কোনো পিওরলি ইন্ডাকটিভ বা ক্যাপাসিটেটিভ সার্কিটে প্রডিউস করে, কোনো পাওয়ার প্রডিউস করতে পারে না। বাট তার মানে এই নয় যে কারেন্ট নেই, কারেন্ট ইজ দেয়ার ইন দ্য সার্কিট, but that current is unable to produce any power in a purely inductive based circuit or a purely capacitance based circuit. So that particular current is called wordless current. তো অনেক সময় এটা দিয়ে থাকে যে ওয়াটলেস কারেন্টটা অ্যাকচুয়ালি কি, এইটা হচ্ছে ওয়াটলেস কারেন্টের ফান্ডা। এবার কেস 3 যেটা আসে, সেই কেস 3টা হচ্ছে ইন কেস অফ দ্য এলসিআর সার্কিট। অর্থাৎ আমরা ফার্স্টে দেখলাম পিওরলি রেজিস্টিভ সার্কিট, তারপর দেখলাম পিওরলি ক্যাপাসিটেটিভ আর ইন্ডাকটিভ, এখন দেখছি এলসিআর, মানে তিনটেই আছে। সো তিনটে থাকলে তখন আমার বেসিক্যালি পাওয়ার যেটা, সেটা আমরা ডিনোট করে থাকি VRMS আর IRMS, এইটা দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ কস অফ পাই। সো ইন দ্যাট কেস আমার ফাই যেটা আসবে ক্যাপাসিটেটিভ সার্কিট, যেহেতু এটা এলসিআর সার্কিট আছে, তাহলে tan phi, so it comes down to tan inverse of XC minus XL by R. এই জিনিসটা কি করে আসে না, ফেজার ডায়াগ্রাম, এই এটা ড্র করো, ট্রায়াঙ্গেলটা, এটাকে বলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। অনেক সময় বলে যে ভাই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কাকে বলে এসি। সো ইউ ক্যান সে দিস থিংস লাইক দিস ইজ কল্ড ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, যেখানে এটা ফাই হচ্ছে, এটা জেড হচ্ছে। সো জেড এর ভ্যালু হচ্ছে R স্কয়ার প্লাস XC মাইনাস XL হোল স্কয়ার, আর এই পোরশনটা হচ্ছে XC মাইনাস XL and this portion is R. তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি tan থিটা হয়, মানে এই পার্টিকুলার ট্রায়াঙ্গেলটা, এটা একটা যদি ট্রায়াঙ্গেল ড্র করা যায়, সো এটা হচ্ছে তোমার হাইট, এটা হচ্ছে তোমার বেস, তো হাইট বাই বেস, সো দিস কাম ডাউনস টু ইওর phi, মানে tan phi. So phi may be non-zero in the RL or RC or RCL circuit. তার মানে যদি এই phi-টা এটা 0 হতে পারে, নাও 0 হতে পারে, মানে whether it is a question of RL circuit now, RC circuit now, অথবা LCR circuit now বা RCL circuit now, LCR আর RCL একই। So phi-টা may be non-zero, এখানে কিন্তু phi এর যে কোয়েশ্চেনটা সেটা may be non-zero।
কারণ জিরো যদি হতো তাহলে বেসিক্যালি আমার পাওয়ারটা জিরো হয়ে যেত এরকম ধরনের সার্কিট। আমি বলছি কিরকম সার্কিট, সাপোজ তুমি আরএল সার্কিটের কথা বলছো, দ্যাট মিন্স আমি এই টাইপের সার্কিট বলছি। সো দিস ইজ বেসিক্যালি এ কেস অফ আরএল সার্কিট। স্যার এখানে এল আছে, এখানে আর আছে। তুমি আরসি সার্কিট নাও, দ্যাট মিন্স ইউ আর টকিং অ্যাবাউট দিস কাইন্ড অফ সার্কিট। এখানে সি আছে, এখানে আর আছে, একটা সেল আছে। তুমি নাও LCR সার্কিট, দ্যাট মিন্স দিস ইজ আর, দিস ইজ সি, দিস ইজ এল। সো এল আছে, সি আছে, আর আছে, হিয়ার ইট ইজ এস। সো তিনটে সার্কিট, এই তিনটে সার্কিটকে আমরা আরএল, আরসি এবং আরসিএল এইভাবে দেখাচ্ছি। সো এইখানে কিন্তু মেবি নন জিরো, দ্যাট মিন্স নন জিরো মিন্স কি নন জিরো না, এই যে ফাই এর যে ভ্যালুটা, এই ফাই মেবি নন জিরো, এটা যে জিরো হবে এমন কোনো কথা নেই। So even in such cases power is dissipated in resistors only. তার মানে শুধু স্যার পাওয়ার ডিসিপেশনটা এখান থেকেই হবে, বাকি জায়গা থেকে পাওয়ার ডিসিপেশন হয় না। অর্থাৎ ক্যাপাসিটর এন্ড এল থেকে কোনো পাওয়ার ডিসিপেশন হয় না। কি হয়, কারেন্ট গেলে স্যার এখানে অ্যাবজর্পশন হয়, দ্যাট মিন্স ক্যাপাসিটর অ্যাকচুয়ালি কি হয় জানো, ইলেকট্রিক্যাল এনার্জিটা ম্যাগনেটিক ফিল্ডে ট্রান্সফার, কারণ ওটা তো একটা কয়েল। ক্যাপাসিটর মানে বেসিক্যালি একটা কয়েল, তার মানে কি এখানে ফ্লাক্স চেঞ্জ হয় ঠিকই, কিন্তু এটা রিলেটেড থাকে না, ওই জন্য এখানে কোনো পাওয়ার ডিসিপেশন হয় না। সো এখানে ফ্লাক্স চেঞ্জ হয়, তার জন্য বেসিক্যালি ইনডিউসড ইএমএফ হয় ঠিকই, কিন্তু স্যার এই ইনডিউসড ইএমএফটা ইনডিউসড কারেন্ট তৈরি করে দেয়। তো এই কারেন্টটা উল্টো দিকে, এই কারেন্টটা মানে এই কারেন্টটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে একটা কারেন্ট তৈরি করে, মেন কারেন্টের উল্টো দিকে একটা ইনডিউসড কারেন্ট তৈরি করে। সেই জন্য স্যার এখানে ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হয় ঠিকই, কিন্তু পাওয়ার ডিসিপেশন এল এর মধ্যে হয় না, মানে এল থেকে তুমি কোনো পাওয়ার ডিসিপেশন এইখানে হবে না। কারণ এটা কি হয়, একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার মধ্যে কি হয়, সেলফ ইন্ডাকটেন্সের জন্য ওখানে ম্যাগনেটিক ফিল্ডটার যে চেঞ্জটা হয়, মানে ম্যাগনেটিক ফ্লাক্সে যে চেঞ্জটা হয়, তার জন্য একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়, সেই ইনডিউসড ইএমএফটা একটা ইনডিউসড কারেন্ট তৈরি করে। তো আমার মেন কারেন্ট যেটা যাচ্ছে সেটা ইনডিউসড কারেন্ট ওটাকে নেগলেক্ট করে দেবে, তার মানে তোমার কোনো পাওয়ার ডিসিপেশন এখানে হয় না। হ্যাঁ হতে পারে, কখন হতে পারে, যদি রেজিস্ট্যান্স মেজর রোল প্লে করে, সেই জন্য লেখা আছে মে বি নন জিরো। কিন্তু কেন মেবি নন জিরো, কেন জিরো হতে পারে না স্যার? জিরো তখন হয়ে যেতে পারে যখন ফার্স্টে ইন্ডাক্টর ট্রান্স করছে, এক সময় পাওয়ার জিরো হবে, কিন্তু তারপরে তো স্যার রেজিস্ট্যান্সটা ফাংশন স্টার্ট করবে। যখন রেজিস্ট্যান্স ফাংশন স্টার্ট করছে এই ধরনের সার্কিটে, তখন আর পাওয়ারটা জিরো থাকে না। till the inductor is functioning at that moment, ওই পর্যন্তই পাওয়ারটা জিরো হবে। তখন রেজিস্ট্যান্স ফাংশন করছে, তার মানে হিট ডিসিপেশন স্টার্ট হয়ে গেছে। সো ওয়ান্স দ্য হিট ডিসিপেশন হ্যাজ স্টার্টেড, তখন আর পাওয়ারটা জিরো থাকবে। সেই জন্য এখানে লেখা হয়েছে মেবি নন জিরো, এটার কারণটাই ঠিক সেম জিনিস এখানে হয়। ফার্স্টে যখন স্যার এখান থেকে স্টার্ট হয়, ফার্স্টে কিন্তু রেজিস্ট্যান্স ফাংশন করে না, ফার্স্টে ক্যাপাসিটর ফাংশন করে। কারেন্টটা যখন এখান দিয়ে যায়, ফার্স্টে স্যার কিন্তু ইন্ডাক্টর ফাংশন স্টার্ট করে, তারপরে স্যার ইলেকট্রিকের কাজটা কি স্যার, এটা ইনডিউসড কারেন্ট ক্রিয়েট করে, বিকজ এখানে ফ্লাক্স চেঞ্জ হয়, তার জন্য একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়, ইনডিউসড ইএমএফ থেকে ইনডিউসড কারেন্ট তৈরি হয়। ওটা করেটা কি স্যার, ওটা বেসিক্যালি যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে একটা ম্যাগনেটিক এনার্জিতে ট্রান্সফার করে ইনডিউসড কারেন্টটা পায়। তো কি হচ্ছে, এটা গরম হচ্ছে, এবার গরম হতে হতে একটা সার্টেন লেভেল পর্যন্ত গরম হবে স্যার, তারপরে কারণ এনার্জি তো কনস্ট্যান্ট, এখান থেকে যা যাচ্ছে সেই এনার্জির থেকে তো বেশি হবে না। তখন যদি দেখা যায় সেটা বেশি হতে স্টার্ট করছে, মানে ইলেকট্রিক এনার্জি যা যাচ্ছে স্যার ম্যাগনেটিক এনার্জিতে কনভার্সনটাও সেম অ্যামাউন্ট হয়। যদি আমার 5 জুল এনার্জি যায়, তো আমার 5 জুল এনার্জিও ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট করতে পারে, তার বেশি তো পারবে না স্যার। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে স্যার, সেলের মধ্যে দিয়ে যদি আমি যে কারেন্টটা পাঠাচ্ছি, সেই এনার্জিটা ধরা যাক আমার ই এইটা আছে, এই অ্যামাউন্ট অফ এনার্জি, এটা হচ্ছে ইএমএফ। সো এই পার্টিকুলার এনার্জিটা আমার পাঠানো হচ্ছে, এটা ভোল্টেজে আছে, মানে আমার টোটাল এনার্জি যাচ্ছে সাপোজ কিউ ইনটু বি, কথার কথা বলছি, মানে কিউ ইনটু ই মানে হচ্ছে কিউ ইনটু বি। তো এটা কনভার্ট হবে কি করে, এখানে এনার্জিটা কি হবে, অ্যাবসর্ব হবে, সেটা কি ফর্মে হবে, হাফ ইনটু এল ইনটু আই স্কয়ার। সো দিস ফর্মে ইট উইল বি অ্যাবসর্ব। এখন যদি স্যার দেখা যায় যে এখান থেকে আপনি সাপোজ কিউ ইনটু ই মানে আপনি 4 জুল এনার্জি দিয়েছেন,
তো আপনার হাফ ইন্টু এলআই স্কোয়ারে কতটা এনার্জি হবে? আপনার 4 ইন্টু জুলই, এর বেশি তো অ্যাবজর্ব করতে পারবেন। আপনার হিট ডিসিপেশন তার পরেই স্টার্ট হয়ে যেতে হবে, তাহলে 4 জুলের বেশি এনার্জি ইউ ক্যান নট অ্যাবজর্ব বাই দিস ইন্ডাক্টর। তো আপনি যদি সেলের মধ্যে থেকে টোটাল এনার্জি যতটা প্রোভাইড করেছেন, সো ততটাই এখানে অ্যাবজর্ব হয়, তার বেশি পারবেন। এবার যদি দেখা যায় আরো হিটেড হচ্ছে, যখন দেখা যাবে স্যার 5 জুল এসে গেছে, তো 5 জুল তো হতে পারে না, আপনি 4 জুল দিচ্ছেন, 5 জুল কি করে পাবেন? তাহলে তো কনজারভেশন অফ এনার্জিটা ভায়োলেট করে যাবে। তখন কি হয় স্যার, এই রেজিস্ট্যান্সটা ফাংশন স্টার্ট করে, দ্যাট মিন্স হিট ডিসিপেশন স্টার্ট হচ্ছে। অর্থাৎ এই যে এক্সট্রা 1 জুল এসে গেছে, মানে 4 জুল প্লাস 1 জুল, তো এইটা বেসিক্যালি অ্যাবজর্ব হয়েছে ইন দা ফর্ম অফ হাফ এলআই স্কয়ার। এটা কোথায় অ্যাবজর্ব হয়েছে? ইন্ডাক্টরের মধ্যে অ্যাবজর্ব হয়েছে। তো আপনার এক্সট্রা এই যে 1 জুল এসে গেছে, এটা কি হবে না স্যার, এটা হিট ডিসিপেশন ফর্মে বেরিয়ে যাবে, দ্যাট মিন্স আই স্কয়ার ইন্টু আর ইন্টু টি, এই ফর্মে রেজিস্ট্যান্স দিয়ে হিট ডিসিপেশন হয়ে যাবে। সো দিস উইল কাম আউট ইন দা ফর্ম অফ হিট ডিসিপেশন। তাহলে আপনার দেখুন, এটা বেরিয়ে গেলে আপনার 5 থেকে 1 বেরিয়ে গেল, মানে 4 জুল, তাহলে আপনার এনার্জিটা কনস্ট্যান্ট থাকলো, মানে আপনি 4 জুল পুশ করেছিলেন, এখানেও আপনার 4 জুলই এনার্জি থাকবে। এবার যদি আরো হিটেড হতে থাকে, আরো আপনার এনার্জি ঠেলে দেবে, সো আলটিমেটলি দেখা যাবে আপনার ওইখানে যদি দেখা যায় 4 জুল এসে গেছে, তার মানে আর নিতে পারছে না, তাহলে বাকি এনার্জিটা যা কিছু হবে ইন দা ফর্ম অফ আই স্কয়ার আর টি ফর্মে এনার্জিটা বেরিয়ে যাবে, হিট ডিসিপেশন। সো হিট অ্যাবজর্পশন, হিট ডিসিপেশন, এইটা যেন এমন ভাবে থাকবে যাতে আপনার সেল থেকে যতটা এনার্জি ঢালা হচ্ছে সার্কিটে, সেইটা যেন কনস্ট্যান্ট থাকে। মানে আপনি সেল থেকে 4 জুল ঢাললেন, ওখানে গিয়ে 8 জুল হয়ে যাবে, এটা হবে না, ওখানেও 4 জুল হতে হবে। যদি দেখা যায় ইন্ডাক্টরে 4 জুল অলরেডি ইট হ্যাজ অ্যাটেইন, তারপরেও যদি বাড়তে থাকে 6 জুল 7 জুল, তার মানে রেস্ট অফ দ্য 2 জুল অর 3 জুল উইল বি ডিসিপিটেড ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি, সেটা থ্রু রেজিস্ট্যান্স ফাংশন করবে, অর্থাৎ থ্রু রেজিস্ট্যান্স ওই হিটটা বেরিয়ে যাবে। তাহলে এখানে অ্যাবজর্পশন হচ্ছে, এখানে হিট ডিসিপেশন হচ্ছে, তাহলে আপনার ব্যালেন্সিং করে আপনার 4 জুল ছিল 4 জুলই থাকবে, ওটা কমা বাড়া হয়ে আলটিমেটলি যতটা এনার্জি আপনি ইনপুট দিয়েছেন ততটাই আউটপুটে পাবেন। এটাই রুলস কনজারভেশন অফ এনার্জি। সো হিয়ার ইউ ক্যান সি দ্যাট আমার আরএল সার্কিটে, তাহলে এই যে প্রশ্নটা এখানে এসেছিল বোর্ডে যে মেবি নন জিরো, এটার এক্সপ্লেনেশন কি? মেবি নন জিরো বিকজ, হ্যাঁ নন জিরো হতে পারে। নন জিরো কখন হতে পারে? এই পার্টিকুলার ক্ষেত্রে ফাই এর ভ্যালুটা যখন দেখা যাচ্ছে আপনার কস ফাই এর যে ভ্যালুটা সেটা নন জিরো হতে, এই ট্যান ফাই এর ভ্যালুটা জিরো হতে পারে যখন আপনার এইটা জিরো আছে, কিন্তু নন জিরো হতে পারে যখন এইটার দুটোই ফাংশন করছে, মানে আপনার এক্সএল আছে বা এক্সসি প্রেজেন্ট আছে। সো এক্সএল এক্সসি যদি প্রেজেন্ট থাকে, সার্টেন ভ্যালু থাকে, সেক্ষেত্রে আপনার এইভাবে জিনিসটা ফাংশন করে। সো সবসময় এটা মাথায় রাখবে, ইন্ডাক্টরের মানে হচ্ছে হিট অ্যাবসর্পশন হয়, এবং কেন হয় সেটার কারণ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিটা ইন দা ফর্ম অফ ম্যাগনেটিক এনার্জিতে ট্রান্সফার, সেটা হওয়ার ফলে একটা ফ্লাক্স চেঞ্জ হয়, সেই ফ্লাক্স চেঞ্জের ফলে কি হয় না, একটা ইনডিউসড ইএমএফ ক্রিয়েট হয়, ইনডিউসড কারেন্ট ক্রিয়েট হয়, এন্ড দ্যাট ইনডিউসড ইএমএফ ইজ রেসপন্সিবল ফর দা হিট জেনারেশন। এটাই হচ্ছে ফান্ড। কিন্তু যদি হিটটা বেশি অ্যাবজর্ব হতে থাকে, বাড়িতে দেখবে ইমার্শন কয়েল আমরা ডোবাই, ইমার্শন হিটার যেটাকে বলে, জলের মধ্যে ডুবিয়ে জলটা গরম করে, অনেকে দাড়ি কাটার জন্য ইমার্শন হিটার ডোবায়, অনেকে জল গরম করার জন্য ইমার্শন হিটার জলের মধ্যে ডোবায়, অনেকে গিজার ইউজ করে, তার মধ্যে থাকেটা কি? অ্যাকচুয়ালি ইমার্শন হিটার থাকে একটা কয়েলের, অনেকের বাড়িতেই আছে। কেউ দাড়ি কাটার সময় ইমার্শন হিটার ডোবায়, কেউ জলের মধ্যে ডোবায়, কেউ গিজারের মধ্যে থাকে। সো অ্যাকচুয়ালি ফাংশনটা কি স্যার? ওটা অ্যাকচুয়ালি একটা কয়েল, ওটা হিটটাকে নিয়ে গরম করে। তো তাই যদি স্যার হতো, তো আমি ইলেকট্রিক কারেন্ট যদি দিয়ে রাখি, একটা টাইমের পর দেখবে হিটারটা একটা ব্লিঙ্ক করে লাল আলো জ্বলে, মানেটা কি? মানে জলটা গরম হয়ে গেছে, এবার তুমি সুইচটা অফ করো। দিস ইন্ডিকেটস এবার নাও দ্য টাইম হ্যাজ কাম, ইউ শুড সুইচ অফ ইট। তুমি যদি সেটা না করো তাহলে কি হবে? তাহলে স্যার ওটা কেটে যাবে অটোমেটিক্যালি, কারণ এবার ও হিট ডিসিপেশন স্টার্ট করে দিয়েছে, মানে ও আর নিতে পারছে না, যতটা নেওয়ার নিয়ে নিয়েছে। এবার ও ওই হিটটা কি করবে না, ডিসিপেট করবে ইন দা ফর্ম অফ রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্স দিয়ে এবার ওই হিটটা জলটাকে ছেড়ে দিচ্ছে, তাহলে জলটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। এবার তুমি যদি ওটাকে বন্ধ রাখো, তাহলে দেখা যাচ্ছে ও ছাড়ছে, সাপোজ 4 জুল ছাড়ছে, আর তুমি দিয়েছো ধরা যাক 10 জুল, তার মানে কি 10 জুল দিয়েছো, 10 জুল আউটপুট পাবে, তাহলে ও
10 জুল তুমি কারেন্ট মানে এনার্জি দিয়েছো, তো 6 জুল ধরে রেখেছে, 4 জুল ছেড়ে দিচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে জলটা তুমি না খুলে জলটার ট্যাপটা বন্ধ করে রেখেছো, কলের ট্যাপটা বন্ধ করে রেখেছো, সো হোয়াট উইল হ্যাপেন? সো জলটা তো গরম হতে থাকছে, আর তো ছাড়তে পারবে না। জলেরও তো একটা ক্যাপাসিটি আছে গিজারের মধ্যে, তার বেশি তো জলটা নিতে পারবে। তার মানে ওধারে 10 প্লাস 11 12 13 জুল বেড়ে যাবে, এটা তো হবে না, সঙ্গে সঙ্গে লাইনটা কেটে যাবে, মানে গিজার একটা ড্যামেজ হয়ে যাবে। এবার অটো 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 গিজার যেগুলো এসছে সেটা অটোমেটিক্যালি সুইচটা অফ হয়ে যায়। এখন রিসেন্ট এসছে, কিন্তু আমি আগেকার দিনের গিজার বলছি, সেখানে অটো ছিল না, সেটাতে ওইটা প্লাগটা গিয়ে নেভাতে হতো, নইলে গিজারটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ফান্ডা, মানে একজন হিটটা ধরে নিচ্ছে, তারপর হিটটা ডিসিপেট করছে থ্রু রেজিস্ট্যান্স। সেই ডিসিপেটটা এই কারণে করে কারণ হিট ধরার একটা ক্যাপাসিটি আছে, তার বেশি হিট নিতে পারে না, এবার হিটটাকে ছাড়তে হবে, নাহলে টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট হবে। তানিশা, বোঝা গেল কিভাবে ফাংশন করে আরসি সার্কিট, আরএল সার্কিট? মাথায় ঢুকলো না ঢুকলো না? যে কিভাবে আরসি সার্কিট, আরএল সার্কিট ফাংশন কি করে সেটা কি মাথায় ঢুকলো? কোন জায়গায় বুঝতে পারছিস না বল, বল বল। ও তোর তো আবার মাইক্রোফোন কাজ করতে, 1 মিনিট দেখি তো মাইক্রোফোন। এখানে তো মিউট করা নেই, ঠিকই আছে, তোর মাইক্রোফোন মিউট করা আছে, ইওর মাইক্রোফোন ইজ ইন দা মিউট। হ্যাঁ এবার দেখ না, হ্যাঁ, কিন্তু মাইক্রোফোন তোদের খুব বাজে কোয়ালিটি বা কিছু একটা প্রবলেম হচ্ছে, আমি আই কান্ট হিয়ার ইট। দেখি তো 1 মিনিট কেন আসছে না। আমার কথা তো পরিষ্কার শুনতে পাচ্ছিস, আমার তো ম্যাক্সিমামই করা আছে, তোদেরটাও ম্যাক্সিমাম করে রেখেছি। বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার যখন ক্যাপাসিটর থাকে সেই একই কেস, স্যার এখানে তো হাফ সিভি স্কয়ার ফর্মে বেসিক্যালি কি চার্জটা হচ্ছে, তো চার্জ হতে হতে তো আলটিমেটলি কি হবে, এবার যদি আরসি সার্কিট থাকে তাহলে রেজিস্ট্যান্স দিয়ে হিট ডিসিপেশন হবে, কারণ ক্যাপাসিটর তো হিট ডিসিপেট করবে, অর্থাৎ এনার্জিটা হিট ডিসিপেশনটা সবসময় রেজিস্ট্যান্স দিয়েই হবে। সো এই জন্য এইটা বলা হয় যে যখনই ইভেন ইন সাচ কেসে যখন ফাই মে বি নন জিরো, আরএল সার্কিট, আরসি সার্কিট বা আরসিএল সার্কিটে ফাইটা সবসময় জিরো হবে না, কিন্তু পাওয়ারটা ডিসিপেট করবে কি করে, পাওয়ারটা যে বেরোবে সেটা কোথা দিয়ে, স্যার সবসময় রেজিস্ট্যান্স এই যেটা আছে এই থ্রু রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ারটা বেরোয়, আর কোনো জায়গা নেই, এই তিনটে বেরোয়। এবার এরকম একটা সার্কিট, এবার কেস 4-এ আমি দেখাই, তাহলে তিনটে সার্কিট দেখালাম, এবার কেস 4-এ এসিতে আর একটা সার্কিট হয়, স্যার সেই সার্কিটটা হচ্ছে পাওয়ার ডিসিপেট at resonance এ কি হয়, মানে এলসিআর সার্কিটই বাট at resonance। স্যার রেজোনেন্সের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে এক্সসি ইজ ইকুয়াল টু এক্সএল হয়ে যাবে, মানে দুটোর রেজিস্ট্যান্স সমান, তার মানে ইম্পিডেন্সটা কমে যাচ্ছে, কারণ জেড এর নরমাল ভ্যালু কত, জেড এর নরমাল ভ্যালু হচ্ছে আরসি এক্সসি মাইনাস এক্সএল স্কয়ার। তো যদি এই ভ্যালুটা হয় এটা তুমি এখানে পুট করে দাও, তার মানে ইট কাম ডাউনস টু কত, ইট কাম ডাউনস টু আর স্কয়ার প্লাস এক্সসি মাইনাস এল, মানে 0 স্কয়ার, because this is equal to this means xc minus xl, that is equal to 0। তো এই ভ্যালুটা এনে এখানে তুমি পুট করে দাও, যখনই পুট করে দিলে তার মানে এর ভ্যালুটা এসে গেল, তার মানে ইম্পিডেন্সের যে ভ্যালু এটা হচ্ছে ইম্পিডেন্স, তো ইম্পিডেন্সের ভ্যালু আর রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হয়ে যাচ্ছে। সো যদি দুটোর ভ্যালু সেম হয়ে যায় তার মানে আমার বেসিক্যালি আমার পাওয়ার ফ্যাক্টর যখন দেখবো, স্যার পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু আই স্কয়ার ইন্টু আর, তার মানে এখানে কস অফ পাই যেটা আসবে, কস অফ পাই এর ভ্যালু হয়ে যাবে 1। কেন 1 হবে, দেখুন স্যার এই পার্টিকুলার ক্ষেত্রে এইটা ছিল আপনার এক্সসি মাইনাস এক্সএল, এটা ছিল ফাই, এটা ছিল আর, আর এইটা ছিল জেড। তো cos phi এর ভ্যালু কত লিখবো, cos phi এর ভ্যালু লিখবো r বাই জেড, r বাই জেড লিখবো, বেস বাই হাইপোটেনিউস এটা লিখবো। তো তো আমার r যদি j ইকুয়াল টু z হয়ে যায়, মানে এখানে দেখছি z এর ভ্যালু r এর সমান, সো z ইজ ইকুয়াল টু r। তো এই ভ্যালুটা টেনে এনে আপনি এখানে বসিয়ে দিন এই জায়গায়, তাহলে যদি বসিয়ে দেন এখানে এসে যাবে z বাই জেড, তো এটা কেটে গেলে ইট কাম ডাউনস টু 1। তো cos phi 1 মানে হচ্ছে phi এর ভ্যালু, তার মানে আসছে পাই বাই।
তো যদি 1 হয় তাহলে পাওয়ারটা কত হবে I স্কয়ার ইনটু R, সো দিস উইল বি দ্য পাওয়ার। তো ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড ইন দ্য সার্কিট যখন রেজোনেন্স আমরা অ্যাচিভ করতে চেষ্টা করছি, তার কারণ এলসিআর সার্কিট কখন আর সার্কিটের মতো বিহেভ করে, এই ধরনের কোয়েশ্চেন আসবে। একটা এলসিআর সার্কিট পিওর আর সার্কিটের মতো কখন ডিসিপেট করতে পারে পাওয়ার, যখন স্যার এক্সসি মাইনাস এক্সএল ইজ ইকুয়াল টু 0 হয়। দ্যাট মিন্স সেই সার্কিটে যখন দুটোর যে ডিফারেন্সটা সেটা যদি 0 হয়ে যায়, মানে যদি রেজোনেন্সে এসে যায়, তাহলে এলসিআর সার্কিট উইল বিহেভ লাইক এ আর সার্কিট। মানে একটা পিওর রেজিস্ট্যান্স বেস সার্কিট আর একটা পিওরলি এলসিআর সার্কিট যেখানে তিনটে আছে, কি করে দুটো সার্কিট সিমিলার বিহেভ করতে পারে, তো সেটা তখনই করতে পারে যখন xc minus xl is equal to 0 হয়। then only it will can behave like this, সেটা এইভাবে দেখানো যায় যে r by r মানে it is z by z is equal to 1, so this is the way you can show these things, এইভাবে জিনিসটা বিহেভ করে। তো তোমাকে বলতে পারে find the phase difference between voltage and current, find the average power consumed in the circuit, এক্সাম্পল মানে দিয়ে এইটা দেখাতে পারে এই ধরনের প্রবলেমস গুলো। সো সেই টাইপের প্রবলেম সম্বন্ধে একটুখানি ধারণা থাকা উচিত যে কিভাবে করে, একটা দুটো প্রবলেমস দেখলে মোটামুটি একটা আইডিয়া আসে যায়। ধরা যাক 8 ক্লাস থেকে একটা দুটো প্রবলেম দেখো, এসি থেকে কিরকম দাঁড়িয়ে বলছে যে এ সিরিজ এলসিআর সার্কিট is connected, LCR circuit is connected across a source of EMF sorry short হয়ে গেছে, EMF চার্জ ছিল না, চার্জটা শেষ হয়ে গেছে। EMF where E is equal to, it is given 10 sine of 100 pi t minus pi by 6. The current from the supply, it is given that current from supply is, it is given by I is equal to 2 into sine of 100 pi t plus pi by 12. তোমাকে বার করতে বলেছে draw the impedance triangle, draw the impedance triangle. So impedance triangle টা কিরকম হবে সেটা ড্র করতে বলেছে। তো তুমি impedance triangle ড্র করছো, ফার্স্টে তুমি দেখো এই যে ভ্যালুটা পাচ্ছ এটার ভ্যালু হচ্ছে E0, এটার ভ্যালু হচ্ছে E0, so you can say this value is E0 আর এই ভ্যালুটা হচ্ছে I0, so you can say 10 হচ্ছে ভ্যালু হচ্ছে E0, মানে ম্যাক্সিমাম E0 মানে হচ্ছে এটাকে তুমি E0 বলতে পারো, এটাকে VM বলতে পারো, হোয়াটএভার। 2 যেটা আছে সেটাকে তুমি বলতে পারো I0 বা এটাকে বলতে পারো IM, I0 বলতে পারো, IM ও বলতে পারো, এটাকে E0 VM যা কিছু বলতে পারো, সেম মানে ম্যাক্সিমাম সোজা কথা। তাহলে তোমার Z এর ভ্যালুটা যেটা বেরোবে দ্যাট ইজ ইম্পিডেন্স, সেটা তুমি লিখতে পারো E0 বাই I0, মানে এটা টোটাল রেজিস্ট্যান্স, তাহলে E0 বাই I0 হচ্ছে তোমার Z এর ভ্যালু, সো ইট কাম ডাউন টু 10/2, কেটে দিলে হয় 5, সো 5 ওহম হচ্ছে ইম্পিডেন্সের ভ্যালু, দিস ইজ ইওর ইম্পিডেন্স। এবার তুমি কি করলে 5, এবার কারেন্ট কে লিড করছে ফার্স্ট অফ অল দেখতে হবে, এখানে লিডটা কে করছে, এখানে -π/6 আছে ইতে, আর কারেন্ট এখানে +π/6 আছে, তার মানে এখানে পরিষ্কার স্যার কারেন্ট লিড করছে, এখানে প্লাসে আছে এখানে মাইনাসে আছে, সো এই ক্ষেত্রে স্যার কারেন্ট লিড বাই ভোল্টেজ, সো কারেন্ট ইজ লিড টু ভোল্টেজ। পাক্কা বোঝা যাচ্ছে স্যার কারেন্ট ভোল্টেজ সে লিড করছে। তাহলে আমি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ড্র করতে বলেছি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমি এঁকে নিলাম, এটা আমার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল।
সো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল স্যার এটার ভ্যালু হবে জেড, জেড এর ভ্যালু অলরেডি বার করে ফেলেছি 5 ওহম, এটা হচ্ছে 5, আর এখানে থাকে এক্সসি মাইনাস এক্সএল। সো এই এক্সসি মাইনাস এক্স আর এখানে থাকে আর, তো এই আর এর ভ্যালুটা কত হবে? সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমি যদি এই পার্টিকুলার জায়গাটার দিকে তাকাই স্যার, তাহলে আমি দেখবো কারেন্ট লিডস বাই ভোল্টেজ, তাহলে আমি দুটোকে মাইনাস করে দিই, দ্যাট মিন্স এখানে পাই বাই 12 আছে, এখানে মাইনাস, তার মানে আমার বেসিক্যালি ফেজ ডিফারেন্স পাইটা পেয়ে যাবো, মানে পাই বাই 12 মাইনাস মাইনাস পাই বাই 6, সো আলটিমেটলি ইট কাম ডাউনস টু পাই বাই 4। এটা এলসিএম দিলে পাই বাই 4 আসে, মানে এটা প্লাস প্লাস হয়ে যাবে, মানে পাই বাই 6 প্লাস পাই বাই 12, সো ইট কাম ডাউনস টু পাই বাই 4। তো তাই যদি হয় তাহলে আমার নিয়মটা হচ্ছে স্যার, আমার যেটা রেজিস্ট্যান্সটা আসবে সেই রেজিস্ট্যান্সটা হবে আর বাই 5, এই জিনিসটা মানে রেজিস্ট্যান্স বাই 5 ইজ ইকুয়াল টু কস অফ 5, কারণ আমার এটার ভ্যালু হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু, তাহলে আর বাই 5 মানে বেস বাই হাইপোটেনিউজ করলে cos 5 আসে, তো cos 5 এর ভ্যালু তো আমরা জানি স্যার 1/√2 হবে এটা, কারণ 45 ডিগ্রি আছে, তাহলে স্যার আর এর ভ্যালু পেয়ে গেলাম 5/√2। এত, তাহলে এবার যদি এক্সসি মাইনাস এক্সএল এর ভ্যালু আমার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে বার করতে বলে, তাহলে আমি পেয়ে যাবো এক্সসি মাইনাস এক্সএল ডিভাইডেড বাই জেড, এটা হচ্ছে sin 5। সো এক্সসি মাইনাস এক্সএল মানে এই ভ্যালুটা কত হবে না, sin 5 মানে হচ্ছে sin of 45 ডিগ্রি, সো ইট কাম ডাউনস টু 1/√2। তো জেড এর ভ্যালু অলরেডি জানি 5 ওহম, সো এক্সসি মাইনাস এক্সএল উই ক্যান ফাইন্ড আউট দিস ইজ 5/√2, সো এত। তো আমার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বেরিয়ে গেল, যে এবার প্রত্যেকটার ভ্যালু পুট করলে আমি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা পেয়ে যাব। সো এইভাবে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কি করে বার করতে হয় সেটার একটা আইডিয়া পেলাম, যে দিস ইজ দ্য ওয়ে উই ক্যান ফাইন্ড আউট দ্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। নাও টেক আউট আনাদার প্রবলেমস ফ্রম নিট বা wbjee। ছোট ছোট অঙ্ক দেয়, কিন্তু এই চ্যাপ্টারটা থেকে অঙ্ক আসে এবং পারাও যায়, কারণ যেগুলো গাঁট চ্যাপ্টার সেটা থেকে অঙ্ক আসবেই 100%। তোমাকে এটা এরকম টাইপের অঙ্ক দিতে পারে যে if the reading of a voltmeter, reading of voltmeter, so reading of voltmeter suppose বলছে V1 that is 40 volt, what is the reading of voltmeter V2, তোমাকে বার করতে বলেছে what is the reading of voltmeter, আমি ছবিটা এঁকে দিচ্ছি, what is the reading of voltmeter V2, reading of voltmeter V2। ছবিটা কি রকম, ছবিটা হচ্ছে এখানে একটা ভোল্টমিটার আছে, এটা V2, এটা একটা এসি সার্কিট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখান দিয়ে একটা কয়েল গেছে, আর এখানে একটা ক্যাপাসিটর আছে, আর এখানে আরেকটা ভোল্টমিটার আছে দ্যাট ইজ V1। এবার এইটার সাথে এটা জয়েন করে দিয়েছে, এখানে একটা সেল আছে, এসি সেল, মানে এটা একটা এসি সার্কিট, সার্কিট দেখেই বোঝা যাচ্ছে এটা এসি সার্কিট। এটার ইএমএফ বলে দিয়েছে দ্যাট ইএমএফ ইজ 50√2 sin ওমেগা t। আচ্ছা, এটা যখনই লিখছে তার মানে আমরা জানি E is equal to E0 sin ওমেগা t, তার মানে E0 যে ভ্যালুটা আমি পাচ্ছি সেটা হচ্ছে 50√2 এত ভোল্ট, কারণ এখানে সেটাই দিয়ে দিয়েছে। এবার এই ক্যাপাসিটরটা ওরা বলেছে V1 এর ভ্যালুটা হচ্ছে 41 ভোল্ট, মানে এইটা হচ্ছে 40 ভোল্ট। তোমাকে রিডিং অফ ভোল্টমিটার V2 বার করতে বলেছে এই পার্টিকুলার কেসে, আর কিছু সেরকম অ্যাজ সাচ তোমাকে দেওয়া নেই, খালি এইটুকুই দেওয়া আছে। তো এখানে আরএমএস ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করে থাকি, তার এসি ভোল্টমিটারে কি হয় না, দুটোই এসি ভোল্টমিটার, তাহলে এসি ভোল্টমিটার রিডস করি কি আরএমএস ভ্যালু দিয়ে, তাহলে আরএমএস ভোল্টেজ অ্যাপ্লাইড মানে কত হবে, তাহলে ভিআরএমএস যেটা সেটা হবে আমার V0/√2। সো V0/√2 মানে এটা হচ্ছে 50 × √2 ডিভাইডেড বাই √2, তো কেটে দাও, ইট কাম ডাউনস টু 50 ভোল্ট, দ্যাট ইজ বেসিক্যালি VRMS।
So we will get the value of VRMS. এখন প্রশ্নটা হচ্ছে যে আমাকে রিডিং অফ ভোল্টমিটার V2 বার করতে দিয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো এই ভোল্টমিটার কার রিডিং দেবে, এইটা আর এই পয়েন্ট দেবে, আর এই দুটোর মাঝখানে এখানে একটা মানে এই জাংশন পয়েন্ট আর এই জাংশন পয়েন্ট, সাপোজ আমি বলছি যে এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স সেটা এটা নেবে, আর এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা এটা হচ্ছে বেসিক্যালি আমার যাবে VL, যেখানে কোনো ভোল্টমিটার নেই, আর এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পটেনশিয়ালটা ডিফারেন্স হচ্ছে VC। তো এখন আমার যে 40 ভোল্টটা বলেছে মানে এই 41 ভোল্টটা, এটা তো আমি VRMS টা তো পেয়ে গেলাম 50 ভোল্ট। এখন রিডিং অফ দ্য ভোল্টমিটার যখন V2 বার করতে চাইছি, তো V2 ওরা বলেছে V1 এর রিডিংটা আমায় বলেই দিয়েছে 40, তার মানে V1 এর রিডিংটা কি আসবে না, Vটা যেটা আমি পাবো তাহলে একটা পাবো VR স্কয়ার আর এখানে পাবো VC মাইনাস VL স্কয়ার, এটাই তো আমার টোটাল রিডিংটা আসবে। তো এই VC মাইনাস VL স্কয়ার এই যে জিনিসটা, সেটা হচ্ছে আমার এই পয়েন্টটা থেকে, মানে এটা যদি আমার 1 নম্বর পয়েন্ট হয়, এটা যদি 2 নম্বর পয়েন্ট হয়, এটা যদি 3 নম্বর পয়েন্ট হয়, তাহলে 2 আর 3 এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমার 40, তাহলে এটা 40 স্কয়ার, আর এইটা আমি জানি না, এটা আমি বার করতে পারি, এইটা আমার অলরেডি বেরিয়ে গেছে, দ্যাট ইজ 50, এইটা হচ্ছে 50 ভোল্ট। সো আমি এখানে লিখতে পারি 50 is equal to root over of VR square. So VR square value which we know, that we don't know, এটা আমায় বার করতে হবে, and this is basically 40 square. So if you squaring these things, তাহলে এটা এসে যাবে 50 into 50, that is equal to VR square plus 40 square. So তুমি এখান থেকে VR square বেরিয়ে গেলে, that is 50 square minus 40 square. So you can find out this is be 50 plus 40 into 50 minus 40. So this answer you will get, that means VR is equal to 90 into 10. It a root. So that means 30. So এইভাবে পুরো জিনিসটাকে আমরা করে থাকি। This is the way actually we function and find out these things. এটা হচ্ছে বার করার প্রসেস। কিভাবে আমরা বার করি, এই প্রসেসে আমরা জিনিসটা বার করি। তো যখন আমরা সার্কিট গুলো ঢুকবো তখন এইভাবে আমরা দেখব, এই হচ্ছে বার করার বেসিক প্রসেস। This is the way actually we used to find out these things. Clear? তো এরপরের দিন আমরা কালকে শুধু এসির উপর বেশ কিছু প্রবলেমস করব, প্রবলেমস করলে এসি সার্কিটটা মোটামুটি আয়ত্তে এসে যাবে, খুব একটা চাপের নেই, বাট অনলি থিং ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর প্রবলেমস, কি ধরনের প্রবলেম আসে এসি থেকে সেটা দেখিয়ে দেবো, তাহলে একটা আইডিয়া এসে যাবে। চলো ভাই।